ভিটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ভি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে ধরো পিভি সমান কি ছিল, পিভি সমান ছিল এনআরটি, এনআরটি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায় সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারের সিকিউ সলভিং ক্লাস। তো চলো প্রথমে রাজশাহী বোর্ড 2021 সালের একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সুজানা প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রমাণ চাপ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 64 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল। সেই গ্যাসটিকে রুদ্ধতাপীয় পদ্ধতিতে সংকুচিত করে তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলো। সুজানার ব্যবহৃত গ্যাসের চূড়ান্ত চাপ কত বের করতে বলছে। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা যেহেতু বলা আছে এবং আমাদেরকে এটাও বলে দিল যে হচ্ছে প্রমাণ চাপ ছিল শুরুতে, তাহলে ফাইনাল চাপ কত বের করতে হবে। তাহলে গ নাম্বার প্রশ্ন আমি যদি আগে অ্যান্সার করতে যাই, তাহলে দেখো P1 যেটা ছিল সেটা হচ্ছে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার, 101,325। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে শুরুতে যে টেম্পারেচারটা ছিল সেটা কত, শুরুতে টেম্পারেচার ছিল 50, 273 এর সাথে 50 যোগ করলে হবে 323 কেলভিন। ওকে, এবং পরবর্তীতে উন্নীত করা হয়েছে কোথায়, 150-এ, অর্থাৎ এখান থেকে হবে হচ্ছে 423 কেলভিনে। ঠিক আছে, তাহলে বের করতে বলছে চূড়ান্ত চাপ মানে P2 কত সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যে ফর্মুলা ছিল, পিআরটি কে নিয়ে যে ফর্মুলা ছিল সেটা কি, পাটালি গুড় 1 গ্রাম, P1 T1 গুড় 1 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা সমান সমান হবে হচ্ছে P2 T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ওকে, তো তাহলে এখানে আমাদেরকে অক্সিজেন গ্যাস নিয়ে যেহেতু পরীক্ষা করছিল, তাই অক্সিজেন গ্যাসের জন্য গামার ভ্যালু কত হবে, 1.4 হবে। তো এখান থেকে আমাদের বের করা লাগবে P2 এর যে ভ্যালুটা সেটা কত, P2 এর যে ভ্যালু সেটা কত। P2 সমান সমান তাহলে কি হচ্ছে, P1 ইন্টু T1 ডিভাইডেড বাই T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ওকে, তাহলে P1 এর যে ভ্যালু সেটা হচ্ছে দেওয়া আছে 101,325, 101,325 ইন্টু T1 বাই T2 মানে কত, 323 বাই 423, 323 ডিভাইডেড বাই 423। ওকে, টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, গামা মানে কত, 1.4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমাদেরকে P2 এর যে ভ্যালু সেটা বের করতে হবে কত হয়। তো আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে এরকম আসলো যে 26044.8 প্যাসকেল। তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত যেই চাপ সেইটা। ওকে, তো আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে, ঘ নাম্বার প্রশ্নে বলল যে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন করলে কিরূপ পরিবর্তন ঘটে। ঠিক আছে, আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে। তাহলে দেখো, শুরু আয়তন কিন্তু দেওয়া নাই কত ছিল, তাহলে আমাদেরকে আসলে এখানে পার্সেন্টেজে দেখাতে পারলে জিনিসটা বেস্ট হবে। তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা সমান সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখান থেকে যেটা আসে যে আমাদের V2 ডিভাইডেড বাই V1, মানে মূলত আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে V2 ডিভাইডেড বাই V1 তো নিব, তারপরে বিয়োজন করে ফেলবো, তারপরে 100% দিয়ে গুণ দিব। তাহলে V2 বাই V1 সমান সমান কত, V2 বাই V1 গামা, এটা সমান সমান হচ্ছে P1 বাই P2, P1 ডিভাইডেড বাই P2। তো এখান থেকে যদি আমরা গামা রুট করি আর কি, তাহলে আসতেছে V2 ডিভাইডেড বাই V1, V2 ডিভাইডেড বাই V1, আর হচ্ছে এখানে থাকছে হলো P1 বাই P2, P1 বাই P2 টু দি পাওয়ার হলো 1 ডিভাইডেড বাই গামা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মূলত যেটা বের করা লাগবে সেটা হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1। এই রেশিওটা হলে আমরা বুঝতে পারবো যে আয়তনটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে যেটা আসবে যে হচ্ছে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা চেঞ্জটা কত হয়, এটা আয়তনের পরিবর্তনটা কত হয় বের করে দেখব। ওকে, হিসাবে যেটা আসলো -49, এখানে রেজাল্ট যেটা আসলো সেটা হচ্ছে -0.49।
তো আমরা এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আয়তনটা তার মানে কিন্তু কমে গেছে, কারণ তা না হলে মাইনাস আসতো না, আয়তনটা তার মানে কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন, আয়তন শতকরা 49% 49% কমে যাবে, কমে যাবে, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, আয়তন শতকরা 49% কমে যাবে। তাহলে এটাই বের হলো, গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে সেটাই আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। জাহেদ এবং শাহেদ সহপাঠী। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোদ থার্মোমিটার নিল, যার বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুতে রোদ দেওয়া আছে, বা রোদ হচ্ছে, আচ্ছা এটা একটু দেখতে হবে ভ্যালুগুলা কি কি ছিল। অপরদিকে শাহেদ 5 ATM চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ। আচ্ছা, প্রথমে নিচে হচ্ছে জাহেদ, জাহেদ হচ্ছে একটা রোদ থার্মোমিটার নিচে, যার বরফ বিন্দু বাষ্প বিন্দু দেওয়া আছে, এখানে ভ্যালুটা আমি চেক করে দেখতেছি। চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপশক্তি সরবরাহ করে। এতে গ্যাসের আয়তন এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার হয় এবং অন্তস্থ শক্তির পরিবর্তন হয় এত জুল। তাহলে বলছে 250°C তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারে রোদ নির্ণয় করো এবং উদ্দীপকে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্ন খুব সহজ, আমরা জাস্ট এই ভ্যালুগুলো একটু চেক করে তারপর দিচ্ছি। রাইট, এটা হচ্ছে একটা হলো 12 ওহম এবং আরেকটা হচ্ছে 24 ওহম, এগুলা সব ওহমের সাইন হবে ভাই। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ওহমের সাইন হবে। ওকে, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 24 ওহম। তো কি বললো যে 250°C তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারে রোদ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বরফ বিন্দু যেটা দিয়ে দিছিল, বরফ বিন্দু যেটা দিয়ে দিছিল, আমরা একটু এখান থেকে ধরে দেখি যে কাহিনী কি হচ্ছে। বললো যে 250°C তাপমাত্রায় জাহেদের থার্মোমিটার রোদ কত, রোদ ধরে নিলাম এক্স, মাইনাস হচ্ছে 12 আর নিচে হচ্ছে 24 মাইনাস 12, তাইলে থার্মোমিটারের রোদ হচ্ছে চাইছে 250°C, তাইলে 250 মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। ভেরি গুড, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত এটাই নির্ণয় করতে হবে, যে জাহিদের থার্মোমিটারে রোদ কত আসছিল। 250 ইন্টু 12 ডিভাইডেড বাই 100 প্লাস 12, এটা আসছে 42 ওহম। ঠিক আছে, এটা আসে 42 ওহম, রাইট। ঠিক আছে, তাহলে জাহিদের থার্মোমিটার রোদ কত সেটা বের হলো। খুব সুন্দর। পরেরটা কি বললো আমাদেরকে, যে উদ্দীপকে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। তো ভাই দেখো, প্রথম সূত্রকে সমর্থন করে কিনা, আমরা জানি প্রথম সূত্র মানে হচ্ছে যে পরিমাণ সিস্টেমে তাপ শক্তি প্রবেশ করানো হলো সেটা হচ্ছে তার অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃতকাজের যোগফলের সমান, কৃতকাজের যোগফলের সমান। তাহলে এই ক্ষেত্রে পাত্রে আবদ্ধ গ্যাসে এত জুল তাপ শক্তি সরবরাহ করে। তাইলে আমরা যদি বাম পক্ষ থেকে আগে আসি, বাম পক্ষ থেকে আগে আসি, বাম পক্ষ হচ্ছে ডি কিউ সমান সমান 1200 জুল, সরি কত, 2400 জুল, 2400 জুল। আচ্ছা, ডি ইউ কত, ডান পক্ষে এবার আসি, এবার আসি ডান পক্ষে, ডান পক্ষে ডি ইউ সমান সমান কত, সেটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন হয় 1589.4 জুল, 1589.4 জুল। আচ্ছা, আয়তনটা বেড়ে যায়, তো আমাদের কৃত কাজ হিসাব করতে হবে। কৃত কাজ যেটা, কৃত কাজ ডিডব্লিউ সমান সমান হচ্ছে পিডিভি, প্রেসার দেওয়া ছিল 5 ATM, তাহলে 5 ইন্টু 101.325, আর হলো আমাদের ভলিউমের চেঞ্জ কত হবে ভাই, ভলিউমের চেঞ্জ হচ্ছে আয়তন, এটা নিশ্চয়ই সেন্টিমিটার কিউব, 16 সেন্টিমিটার কিউব থেকে 3200 সেন্টিমিটার কিউব, তাহলে 3200 মাইনাস 1600 সেন্টিমিটার কিউব, এই সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করা লাগবে। তাহলে যদি সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করি, তাহলে 10⁻⁻6 এত জুল। ঠিক আছে, গুড, তাহলে এখান থেকে দেখি হিসাব করে কত আসে।
5 ইন্টু 101 325 ইন্টু 1600 ইন্টু 10⁻⁻6, এটা আসে 810.6। তাহলে টোটাল যদি ডান পক্ষ আমি হিসাব করি, ডান পক্ষ সমান সমান আসছে আমাদের 1589.4 প্লাস 810.6 আসে 2400। বাহ, একদম পারফেক্টলি মিলে গেছে, 2400 জুল। তার মানে এটা হচ্ছে বামপক্ষের সমান বা এই ডিকিউ এর সমান। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম বা গাণিতিকভাবে বিশ্লেষিত হলো যে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। ওকে ওকে, এবার আসো পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো এখানে? তাপ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে এত চাপে এত কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। বলছে হিলিয়ামের ক্ষেত্রে 1.7 হলো গামা। এটা অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। এখন খেয়াল করো অপরিবাহী সিলিন্ডারে আসলে কি ধরনের প্রক্রিয়া হবে, যেখানে অপরিবাহী তাপের অপরিবাহী, তার মানে কি তাপ শক্তির আদান প্রদান হবে না, তাহলে সেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরে আমাকে চিন্তা করতে হবে। আর তাপ পরিবাহী মানে সেখান থেকে তাপের আদান প্রদান হতে পারবে। তো তাপের আদান প্রদান হতে পারলে আসলে অনেক রকম প্রক্রিয়াই আমরা বানাতে পারি চাইলে, কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের তোমার হচ্ছে চাপ, যেটা চাপটা পরিবর্তন হয়েছে, সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে এবং আয়তনেরও পরিবর্তন হয়েছে, তা না হলে তার কৃত কাজ বের করতে বলতো না। তো সেই জন্য আমরা সমচাপ সম আয়তন এগুলো আসলে সম্ভব না। তো এক্ষেত্রে ধরে নিতে হবে যে তাপ পরিবাহী মানে এখানে আমাদেরকে সমষ্ণ প্রক্রিয়াটার কথা বোঝাচ্ছে, যেহেতু আর কোনো কিছু স্পেসিফাই করা নাই। তাহলে এটা বলতে আমরা ধরে নিব যে এখানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ হচ্ছে, আর এটা মানে ধরে নিব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হচ্ছে। এটা মানে ধরে নিব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হচ্ছে। ঠিক আছে, আমাদেরকে বললো অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা কত নির্ণয় করো। তাহলে ভাই দেখো, চূড়ান্ত তাপমাত্রা বের করতে বললো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে। প্রথমে দেখো যে প্রেসার ছিল P1, যেটা সেটা হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵ প্যাসকেল। আচ্ছা, তারপর চাপের পরিমাণ আমরা অর্ধেক করে দিছি, P2 এর যে ভ্যালু সেটা হচ্ছে P1/2। আচ্ছা, শুরুতে তাপমাত্রা কত ছিল? T1 এর কথা বলছে, এটা হলো 600 কেলভিন ছিল। তো বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রা কত, T2 কত, এটা বের করা লাগবে। তো হিলিয়াম গ্যাস ছিল। তো আমরা এখান থেকে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে পাটালিগুড় 1 গ্রাম, P1 T1 1/1 গামা, পাটালি গুড় 1 গ্রাম সমান সমান P2 T2 গামা / 1 - গামা। তো এখান থেকে T2 এর ভ্যালুটা বের করা লাগবে। তো T2 / T1, এটা হচ্ছে T2 / T1, এটা হচ্ছে গামা / 1 - গামা ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে P1/P2, P1 / P2। ওকে, তাহলে T2 টা বের করতে হবে কত হয়। তাহলে T2 সমান সমান হচ্ছে P1/P2, এখানে হবে 1 - গামা/গামা ইন্টু T1। তাহলে এখান থেকে হিসাব করতে হবে কত হয়। দেখো P1/P2 মানে কিন্তু 2, এটা কিন্তু 2 চলে আসছে, খামোখা হিসাবে যাবা না, এখানে তো দেওয়া আছে অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা যদি 2 হয় তাহলে 1 - 1.67 / 1.67, ওইটা টোটালটার উপরে ইন্টু T1 মানে হচ্ছে 600 কেলভিন। তাইলে 1 - 1.67 / 1.67 2 টু দি পাওয়ার আনসার ইন্টু 600, এটা আসে 454.34 কেলভিন। এটা আসে হচ্ছে T2 এর যে ভ্যালুটা সেইটা। ওকে, খুবই সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেমে আমাদেরকে কি বললো? পরের প্রবলেমে আমাদেরকে বলল যে সিলিন্ডারটার মধ্যে কোনটার ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে। তাহলে প্রথমে আমরা আগে দেখি তাপ পরিবাহী যেটা ছিল সেটার জন্য। তাপ পরিবাহী সিলিন্ডারে সিলিন্ডার কর্তৃক কৃতকাজ তাপ পরিবাহী সিলিন্ডার কর্তৃক কৃতকাজ
কর্তৃক কাজ সমান সমান কি হবে? এখানে দেখো যেহেতু তাপ পরিবাহী সিলিন্ডার কর্তৃক কৃত কাজ, তাহলে সমষ্ট প্রক্রিয়ার জন্য কি হয়? nRT ln V final by V initial অথবা nRT ln P initial divided by P final। ওকে, তাহলে n এর মান কত বলছিল? 1 মোল। আর কত? 8.314 ইন্টু টি কত? টি হচ্ছে 600 কেলভিন, 600 কেলভিন লন পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। তাহলে পি ইনিশিয়াল বাই পি ফাইনাল কত? এটা 2, কারণ পরে তো চাপ আমরা অর্ধেক করে দিছিলাম। তাহলে এখান থেকে আমরা একটা তাপ পরিবাহী বা সমষ্ণ প্রক্রিয়া যেটা ছিল সেটা দ্বারা কৃত কাজ কত বের করতে পারবো। এবার আসো তাপ অপরিবাহী যেটা ছিল সেটা দ্বারা। তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী সিলিন্ডার কর্তৃক কাজ, এটা সমান সমান কত হবে? W সমান সমান কিন্তু ওই যে NR ডিভাইডেড বাই T ইনিশিয়াল মাইনাস T ফাইনাল এবং 1 মাইনাস গামা, না গামা মাইনাস 1, গামা মাইনাস 1। তাহলে এখান থেকে বের হবে n মানে 1 মোল, r মানে হচ্ছে 8.314, T ইনিশিয়াল মানে 600, T ফাইনাল মানে 454.34 ডিভাইডেড বাই 1.67 মাইনাস 1। তাহলে এই দুইটা থেকে কৃত কাজ কত বের করতে হবে, তো আমি হিসাব করে দেখছি। হ্যাঁ, ওকে, তো এখানে যে রেজাল্ট আসলো একটা হচ্ছে তাপ পরিবাহী সিলিন্ডারে কৃত কাজটা দেখতে পাচ্ছ 3457, আর তাপ অপরিবাহীর যেটা সেটা 1807। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অপরিবাহীতে যেটা আছে সেটাই হচ্ছে কৃত কাজ এখানে বেশি হয়। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে এক বায়ুমণ্ডলীয় চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু হঠাৎ। গামার ভ্যালু দেওয়া আছে, এখন বলছে ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত নির্ণয় করো। তাহলে শুরুতে তাপমাত্রা কত দেওয়া ছিল? T1 যেটা দেওয়া ছিল সেটা ছিল হচ্ছে 300 কেলভিন, সেটা ছিল 300 কেলভিন। এক বায়ুমণ্ডলীয় চাপ ছিল শুরুতে P1 সমান সমান 101.325, 101.325 প্যাসকেল। ওকে, তারপরে ঘনত্ব একটা দেওয়া ছিল, এটা হচ্ছে 100 কেজি পার মিটার কিউব, যদিও এটা আমাদের প্রথম প্রশ্ন অ্যান্সার করতে গেলে হয়তো লাগবে না। তারপরে 2 নাম্বার যে চাপটা ছিল সেটা হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 2 ইন্টু 101.325 এত প্যাসকেল। ঠিক আছে, হঠাৎ ফেটে গেছে, গামার ভ্যালু দেওয়া আছে 1.33। তো আমাদেরকে কি বললো যে চূড়ান্ত তাপমাত্রা কত বের করতে হবে। তাহলে পিটির যে ফর্মুলাটা আছে সেটা আমরা আগে অ্যাপ্লাই করব। পিটি এর যে ফর্মুলাটা আছে সেটা আগে অ্যাপ্লাই করি, দেখি যে P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা সমান সমান P2 T2 টু দি পাওয়ার গুড় 1 গ্রাম। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? T2 যেটা সেটা বের করা লাগবে শুরুতে। তাহলে T2 যদি আমি বের করতে চাই তাহলে T2 ডিভাইডেড বাই T1 এটা সমান সমান হচ্ছে P1 ডিভাইডেড বাই P2। এটা কি হবে? এটা হবে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ঠিক আছে, তাহলে T2 সমান সমান হচ্ছে P1 বাই P2 মানে হাফ, P1 বাই P2 মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার মাইনাস 0.33 ডিভাইডেড বাই 1.33 ইন্টু T1 মানে কত ভাই? 300। তাহলে মাইনাস 0.33 ডিভাইডেড বাই 1.33 0.5 টু দি পাওয়ার অ্যান্সার ইন্টু হচ্ছে 300, আসে 356.3 কেলভিন। তাহলে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হলে আমরা এখানে পাচ্ছি T2 সমান সমান হলো 83.29 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে চূড়ান্ত তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলো। ভেরি গুড, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কেমন পরিবর্তন হবে। তাহলে আমরা চূড়ান্ত তাপমাত্রা তো একটা পেলাম, আমরা তো একটা চূড়ান্ত তাপমাত্রা পেলাম, তাই না?
তো 356 এটা থাকুক। আমরা এখানে একটা চূড়ান্ত তাপমাত্রা পেলাম 356.3 কেলভিন। ওকে, তাহলে আমাকে বলছে ফাইনাল ঘনত্ব বের করতে। দেখো এইখানে আমাদের কিন্তু একটা গ্যাস চেম্বারটি গ্যাসের চাপ করা হয়েছে, আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা এখানে, কারণ একটা পাত্র যেহেতু, গ্যাস চেম্বার একটা পাত্র যেহেতু, তাহলে এখানে ভিটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ভি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে ধরো পিভি সমান কি ছিল, পিভি সমান ছিল এনআরটি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল না। আচ্ছা, এখান থেকে আসছে হলো পি সমান সমান এন মানে হলো স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু ভি আর টি। তাহলে পি এম সমান সমান হচ্ছে স্মল এম বাই ভি, এটা কিন্তু গ্যাসের ঘনত্ব নির্দেশ করছে, রো আর টি। এখন দেখো রো আর টি, তাহলে পিএম সমান সমান হচ্ছে রো আর টি যদি দেই, পিএম সমান সমান যদি রো আর টি দেই, তাহলে বস কি হবে, পিএম সমান সমান যদি রো আর টি দেই, তাহলে ভাই এখান থেকে কিন্তু আমাদের তোমার হচ্ছে বলছে যে ফাইনাল টেম্পারেচারে ঘনত্ব কত হবে, তাই না? তাহলে দেখো আমাদের এমটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যেটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, আর যেটা এটা কিন্তু কনস্ট্যান্ট। এখানে আমাদের ভি কনস্ট্যান্ট ধরা লাগবে, এটা ম্যান্ডেটরি না। তাহলে গ্যাস চেম্বার এটা যে ভি ধরাই লাগবে, এটা ম্যান্ডেটরি না, কারণ এক্ষেত্রে আমাদের হচ্ছে চাপটা অনেকভাবে কমাতে পারি আমরা। হয়তোবা সাপোজ গ্যাস চেম্বারটাকে আয়তন যদি আমি ধরে নেই যে না ঠিক আছে এটা আয়তন চেঞ্জ করা যাবে, তাহলে আয়তন চেঞ্জ হলে হলো, অথবা আমরা ওখান থেকে হয়তোবা কিছু মোল গ্যাস বাইরে বের করে নিছি, যার ফলে তোমার হচ্ছে কিছু মোল গ্যাস বাইরে বের করে নিলে আমাদের এই স্মল এম যেটা সেটা কিন্তু কমে যাবে, যার ফলে রো এর যে ভ্যালুটা এটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা এম আর আর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান, আর আচ্ছা আরও তো কনস্ট্যান্ট, পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান টি ওয়ান সমান সমান পি টু ডিভাইডেড বাই রো টু আর টি টু। তাহলে আমাদের বের করতে হবে রো টু এর ভ্যালুটা কত, তাই না? ঘনত্বের কেমন পরিবর্তন, আচ্ছা তার মানে আমাদেরকে আসলে রো টু, আচ্ছা আগে দেখি রো টু কত হয়। রো টু সমান সমান হচ্ছে পি টু ডিভাইডেড বাই টি টু ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ইন্টু রো ওয়ান। তাহলে এখান থেকে আমরা ঘনত্বটা বের করতে পারবো, এবং ঘনত্ব বের করার পরে আমরা হচ্ছে ঘনত্বের পরিবর্তনটা কত সেটা দেখব, যে রো ওয়ান মাইনাস রো টু কত হয়, বা পরিবর্তন যেহেতু ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, রো টু মাইনাস রো ওয়ান কত হয়। তাহলে প্রেসার 2 নম্বরে ছিল হচ্ছে, আচ্ছা 2/1, এটা তো 2 হচ্ছে, ইন্টু টি ওয়ান মানে 300/356.3 ইন্টু 100, এটা আসে 168.4 কেজি পার মিটার কিউব। তাহলে সিম্পল এখানে আমাদের 168.4 মাইনাস হচ্ছে 100 সমান সমান হচ্ছে 68.4 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে সেটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। রাইট, ঠিক আছে, চলো পরের প্রবলেমে যাই। একটি সিলিন্ডারের 300 কেলভিন তাপমাত্রায়, একটি সিলিন্ডারের বলছে 300 কেলভিন তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস আছে, বা সবই দেওয়া আছে। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারের গ্যাসের আয়তন কত হবে? দেখো ভাই, সমষ্ণ প্রক্রিয়া যেহেতু টেম্পারেচার সেম থাকবে, তাহলে আমরা P1V1 সমান সমান P2V2 এটা লিখতে পারবো। আমাদের কাছে কি চাইছে, সিলিন্ডারের গ্যাসের আয়তন কত হবে, V2 জানতে চাইছে। তাহলে V2 সমান সমান হচ্ছে P1/P2 ইন্টু V1। তাহলে P1 হচ্ছে আমাদের 4 বায়ুমণ্ডলীয় চাপ ছিল, 4 ছিল, এরপরে আমরা চাপটাকে দ্বিগুণ করছি, আর শুরুতে আয়তন ছিল 10 লিটারের, তাহলে এখান থেকে হয়ে যাবে 5 লিটার। সিম্পল, এখান থেকে হয়ে যাবে 5 লিটার। ভেরি গুড। পরের প্রশ্ন কি, সিলিন্ডারে গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে বিষয়টির যৌক্তিকতা যাচাই করো। এখন দেখো, যখন আমাদের চাপ হঠাৎ করে দ্বিগুণ করা হয়েছে, তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো আমরা এই ফর্মুলাটা থেকে যাচাই করতে পারবো। তার আগে আমরা এখানে আগে বলে নিতে হবে যে ভাই হঠাৎ কথাটার মানে কি। হঠাৎ মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া,
হঠাৎ মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউ সমান সমান কি থাকে? 0। তাহলে ডিইউ সমান সমান হবে -ডিডব্লিউ। তাহলে চাপ যখন হঠাৎ দ্বিগুণ করা হয়েছে তখন তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এইখানে আমাদের দেখো, চাপ দ্বিগুণ করা হলে আয়তন তো আসলে পরিবর্তনশীল। তো চাপ যদি বাড়ানো হয়, তুমি দেখো আমাদের রুদ্ধতাপীয় যে ফর্মুলা সেটা কি? P1V1 টু দি পাওয়ার গামা সমান সমান P2V2 টু দি পাওয়ার গামা। তো যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কি হবে? কমে যাবে না? তাহলে আয়তন কমে যাওয়া মানে গ্যাসের উপরে কাজ করা হয়েছে, অর্থাৎ ডিডব্লিউটা হয়ে গেছে নেগেটিভ। তাহলে ডিইউটা পজিটিভ হবে, আর ডিইউ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমাদের এখানে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাবে। তো এটা এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর তাছাড়াও আমরা যেটা করতে পারি যে এটা ম্যাথমেটিক্যালিও দেখাই দিতে পারি যে আমাদের ভলিউমটা কি বাড়লো নাকি কমলো, সেটা দেখাই দেই যে চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে ভলিউমের আসলে পরিবর্তনটা কেমন হবে। এখানে কি কি ধরনের গ্যাস আবদ্ধ আছে সেটা নিয়ে কিছু বলছে? বলে নাই। তাহলে যদি না বলে থাকে তাহলে আমরা এখানে 1.4 ধরে নেই, বায়ু ধরে নেই। তো হঠাৎ দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তো আমরা হচ্ছে এটাকে একটা কাজ করব। দেখো, আমরা এখানে দেখাবো যে P1V1 টু দি পাওয়ার গামা সমান সমান হচ্ছে P2V2 টু দি পাওয়ার গামা। তো এখান থেকে আসলে V2 যেটা আছে সেই V2/V1 এটার রেশিওটা আসলে কত সেটা আমরা আগে দেখাবো, যে P1 ডিভাইডেড বাই P2 টু দি পাওয়ার 1 বাই গামা। ওকে, তাহলে এখান থেকে P1/P2 টু দি পাওয়ার হচ্ছে 1 বাই গামা। তাহলে যেহেতু আমরা চাপ হঠাৎ দ্বিগুণ করে ফেলছি তাহলে এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার 1/1.4। এটা আমরা করতেই পারি, কারণ বলে নিব যেহেতু আমাদেরকে একটা ঘ নাম্বার উচ্চতর দক্ষতামূলক, আমরা ধরে নিতে পারি যে গ্যাস আছে, কারণ গ্যাস থাকুক আর মানে চেঞ্জ যেটা হবে সেটা গ্যাস হোক বা এক পরমাণু দ্বিপরমাণু বহু পরমাণু যাই হোক না কেন সবার জন্য সেম হবে। তাহলে 0.5 টু দি পাওয়ার অ্যান্সার এটা আসছে হচ্ছে 0.61। V2/V1 এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের আয়তনটা কিন্তু কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আয়তন যদি কমে যায় তার মানে এটা ঋণাত্মক কাজ হয়েছে। এখন আমরা দেখব যে তাপমাত্রাটা কি আসলে বেড়ে গেছে কিনা। এটা হচ্ছে গ এর অ্যান্সার, আর এখানে আসবে ঘ। তাহলে তাপমাত্রা বেড়ে গেছে কিনা এটা যদি আমরা দেখাতে পারি যে তাপমাত্রা বাড়ছে, তাহলে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে আমরা এটা ব্যাখ্যা করতে পারছি। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে আমরা এটা তাহলে ব্যাখ্যা করতে পারলাম। ওকে, দেখো এখানে আমাদের কি থাকছে যে P1 T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা সমান সমান P2 T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তো এইখান থেকে আমরা আসলে হিসাব করে দেখাবো, কারণ আমরা তো 300 কেলভিন জানি, আবার এদিকে হচ্ছে চাপ হঠাৎ দ্বিগুণ করা হয়েছে। তাহলে T2 সমান আসলে কত হবে? T2 সমান হবে আমাদের P1/P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T1। তো P1/P2 এটা হয়ে যাবে হাফ টু দি পাওয়ার মাইনাস 0.4 ডিভাইডেড বাই 1.4 ইন্টু T1 মানে কত ছিল? T1 মানে ছিল 300 কেলভিন। 300 কেলভিন। তাহলে এখান থেকে দেখি মাইনাস 0.4 ডিভাইডেড বাই 1.4, 0.5 টু দি পাওয়ার অ্যান্সার ইন্টু 300। এটা আসে হচ্ছে 365.70 কেলভিন। তাহলে এটা প্রথমে আমরা আগে দেখালাম। দেখো ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া গেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউ সমান 0 হয়। তাহলে কাজ যদি নেগেটিভ হয় বা তুমি যদি এর উপর কাজ করো এর অন্তঃস্থ শক্তি বাড়বে, মানে তাপমাত্রা বাড়বে। তো চলো দেখে আসি। এখান থেকে দেখলাম দেখো আয়তনটা কমে যাবে এবং টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তাহলে এটাই কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে এটা হচ্ছে যাচাই করা হলো। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রবলেমে। দেখো কি বললো, বলছে একটি আদর্শ গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতার অনুপাত মানে CP/CV হচ্ছে 7/6। 1 মোল গ্যাসের তাপমাত্রা 50 কেলভিন বৃদ্ধি করা হলো। তাহলে 50 কেলভিন বৃদ্ধি করলে আমাদেরকে
যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে চাপ স্থির রেখে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এখন দেখো ভাই, অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন এটা সব সময়ের জন্য, ডিইউ যেটা, এটা সব সময়ের জন্য এনসিভি ডিটি, এনসিভি ডিটি। এখন এন এর মান বুঝতেছি 1, সিভিটা আমাকে বের করতে হবে। দেখো সিপি বাই সিভি সমান সমান গামা, গামার ভ্যালু বলে দিছে হচ্ছে 7/6। ভেরি গুড। আবার আমরা জানি সিপি মাইনাস সিভি সমান সমান আর। তো সিভি কমন নিলে, সিপি মানে হচ্ছে যেহেতু সিভি ইন্টু গামা, তাহলে গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আর। তাহলে আমি সিভির মান বের করতে পারবো আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আর ডিভাইডেড বাই গামার মান দেওয়া আছে -1 ইন্টু ডিটি কত ভাই? ডিটি হচ্ছে 50 কেলভিন বৃদ্ধি করা হলো বলেই দিছে। তাহলে এখান থেকে আমরা গ এর উত্তর পেয়ে যাব যে আমাদের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। দেখো চাপ স্থির থাকলো কি না থাকলো এটা গুরুত্বপূর্ণ না। অভ্যন্তরীণ শক্তির জন্য আমরা দেখব টেম্পারেচার চেঞ্জ হয়েছে কিনা। যদি টেম্পারেচার কোনো কারণে চেঞ্জ হয়, কোনোভাবে চেঞ্জ হয়, তাহলেই কিন্তু এখানে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, কোনো সন্দেহ নাই। গেল। পরের প্রশ্ন আসো, ঘ। ঘ আচ্ছা, ঘতে কি বললো? যে স্থির আয়তনে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান, উক্তিটি গাণিতিকভাবে প্রমাণ করো। এটা গাইডে ভুলভাবে সলভ করা আছে, একটু খেয়াল করো। স্থির আয়তনে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান। বস, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা বললাম বা অন্তঃস্থ শক্তির যে পরিবর্তন, সেটা সব সময়ের জন্য আমাদের এনসিভিডিটি। সেটা তুমি যদি কখনো টেম্পারেচার চেঞ্জ হয় তাহলেই সেটা এনসিভিডিটি। এখন দেখো স্থির আয়তনে যখন তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপছো স্থির আয়তনে, তখন কিন্তু এখানে আসলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, আসলে কি যেভাবেই তুমি করো না কেন, যেভাবেই যাও না কেন, সব সময়ের জন্যই আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে এনসিভিডিটি। টেম্পারেচার চেঞ্জ হলেই, তো এটা স্থির আয়তন হোক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে সবসময় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এনসিভিডিটির সমান। টেম্পারেচার চেঞ্জ হলেই হয়েছে। তো স্থির আয়তন যদি আমি দেখাই, স্থির আয়তনে, তো স্থির আয়তন বললে তো আমাদের কৃতকাজ শূন্য, তখন ডি কিউ সমান সমান হবে ডিইউ, এবং ডি কিউ সমান সমান তখন ওই যে এনসিভিডিটি, এটাই তখন ডিইউ এর সমান হবে। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডি কিউ হচ্ছে 0, মানে এটা অ্যাডিয়াবেটিকের কথা বলছি, ডি কিউ 0, তাহলে ডিইউ সমান সমান হচ্ছে -dw। আচ্ছা, তো -dw সমান আমরা কি জানি যে মাইনাস এন, মানে ইয়া প্রক্রিয়া যে কৃতকাজ, এন আর তোমার হচ্ছে টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল ডিভাইডেড বাই গামা মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কিন্তু দেখতে হবে যে দুইটা কি আসলে সমান কিনা। অবশ্যই সমান হবে, কারণ এই সূত্রটাই আসছিল ডিইউ এনসিভিডিটি থেকে। তো এন এর মান দেওয়া আছে 1 মোল, 50 কেলভিন বৃদ্ধি করা হয়েছিল যেহেতু, এন এর মান হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.314। দেখো 50 কেলভিন বৃদ্ধি হয়েছে, মানে টি ফাইনালটা 50 বেশি, তাহলে এখানে হবে -50 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। গামা হচ্ছে 7/6 -1। তাহলে এখান থেকে দুইটা হিসাব করে দেখবো কত আসে, ডেফিনেটলি সেম রেজাল্ট আসবে। এই যে এখান থেকে তো আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। দেখো কি বললো, শহীদ একটি ইঞ্জিন তৈরি করে দাবি করলো তার ইঞ্জিনটি কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন, এটা সে দাবি করছে। আচ্ছা, আমাদের কিন্তু বলে নাই যে একটা কার্নো ইঞ্জিন সে বানাইছে, বলে দিছে যে সে দাবি করছে কার্নো ইঞ্জিন। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দাবি করা মানে হয়তো পরে প্রুফ করতে বলবে যে আসলে কার্নো ইঞ্জিন কিনা দেখাও, আর যখন হচ্ছে বলে দেয় এটা কার্নো ইঞ্জিন, তখন আমরা ডিরেক্টলি ওইটা অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন ম্যাথ সলভ করার ক্ষেত্রে, যে Q1/Q2 সমান T1/T2। এটি উৎস হতে গৃহীত তাপের 1/4 কাজে পরিণত করে। দেখো তার মানে আমি কিন্তু ওর ইঞ্জিনটার এফিসিয়েন্সি কেমন সেটা বুঝতে পারছি। পরিণত করে বাকি 300 জুল তাপ গ্রাহকে বর্জন করে।
তার মানে আমাদেরকে আসলে Q2 যেটা সেটা দেওয়া আছে, Q2 দেওয়া আছে হচ্ছে 300 জুল, Q2 দেওয়া আছে হচ্ছে 300 জুল। আচ্ছা, শহীদ তার ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা পেয়েছিল যথাক্রমে 350 এবং 310, অর্থাৎ টি, আচ্ছা Q2 না লিখে এটাকে QC লিখি, QC লিখি, এবং টিসি যেটা উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা পেয়েছিল কত বলে দিছে, উৎস যেটা সেটা হচ্ছে TH সমান সমান হচ্ছে 350 কেলভিন, 350 কেলভিন, এবং টিসি যেটা সেটা হচ্ছে 310 কেলভিন। ঠিক আছে, ভালো কথা। এখন বলছে তাপ উৎসের তাপ নির্ণয় করো। তো দেখো, যেহেতু সে 1/4কে কাজে পরিণত করে, মানে গৃহীত তাপের 1/4কে কাজে পরিণত করে, তার মানে কি, যে গৃহীত তাপ মনে করলাম QH, সেইটার 1/4 হয়ে যায় কাজ। ঠিক আছে, তো আমাদের বলছে তাপ উৎসের তাপ নির্ণয় করো। তো আমরা কি জানি, তাপ উৎসের তাপ বের করতে গেলে, অর্থাৎ QH যদি বের করতে চাই, আমরা QH যেটা হয়, যেটা একটা ইঞ্জিন তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে, সেখান থেকেই কিন্তু কিছু অংশ কাজে পরিণত হয় এবং কিছু অংশ কি হয়, আমাদের তাপ গ্রাহক যেটা সে গ্রাহকের মধ্যে চলে যায়। তাহলে W ডিভাইডেড বাই W প্লাস QC। তো আমাদের এখানে QC এর মানটা বলে দিছে, সেটা হচ্ছে 300 জুল। আমাদের বের করতে হবে তাপ উৎসের তাপমাত্রা কত, তাপ উৎসের তাপ নির্ণয় করো, সরি, মানে QH টা বের করতে বলছে। তাহলে QH সমান সমান, তো আমরা হচ্ছে এখান থেকে W সমান লিখতে পারি 1/4 ইন্টু QH, আর এটা হচ্ছে 300। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা হিসাব করতে পারবো 3/4 QH সমান সমান হচ্ছে 300। তাহলে QH এর যে ভ্যালু সেটা হচ্ছে 4/3 ইন্টু 300, অর্থাৎ 400 জুল, অর্থাৎ 400 জুল। এটা হচ্ছে গয়ের আনসার। ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো ঘতে কি বললো। ঘতে আমাদেরকে বললো বাস্তবে দেখা গেল তার দাবি সঠিক নয়। আচ্ছা, মানে বাস্তবে দেখা গেল সে যে দাবি করছিল কার্নো ইঞ্জিন, সেটা নাকি সঠিক নয়। ইঞ্জিনটিকে প্রত্যাগামী করতে কি ধরনের পরিবর্তন করতে হবে। এখন ভাই দেখো, প্রত্যাগামী ইঞ্জিন মানে কি, যে প্রত্যাগামী মানে হলো যে পুরাটা আমি যখন ঘুরে আসব, প্রত্যাগামী ইঞ্জিন হলে 4টা চক্রের যে এন্ট্রপির পরিবর্তন সেটা হবে 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তো এন্ট্রপির কোনো চেঞ্জ হয়ই না। তাহলে পুরোটা চক্র ঘুরে আসলে টোটাল ডিএস যদি আমার 0 হতে হয় তাহলে এটা প্রত্যাগামী হবে, আর যদি ডিএস কে 0 হতে হয় তাহলে এই যে সমষ্ণ প্রসারণ আর সমষ্ণ সংকোচন, এই দুইটার প্রসেসের টোটাল এন্ট্রপিটা হতে হবে 0। তাহলে প্রথম প্রক্রিয়াটার দেখো ডিএস1 এটা কত হবে, এটা হচ্ছে আমাদের ডিকিউ ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কত ছিল, তাপ উৎসের তাপমাত্রা ছিল কত বলে দিছে, হ্যাঁ, এটা হচ্ছে 350, এটা হচ্ছে 350, আর QH আমরা বের করলাম 400। আচ্ছা, এবং দেখো DS2 কত, DS2 হচ্ছে আমাদের এটা হলো 310। নর্মালি তো আমরা কি কন্ট্রোল করতে পারবো, আমরা তাপমাত্রাটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না, যে উৎসের তাপমাত্রা আর তাপগ্রাহকের তাপমাত্রা এইগুলাকে আমরা কন্ট্রোল করে কি ধরনের পরিবর্তন হবে বা কি ধরনের পরিবর্তন করা লাগবে সেটাই আমরা ব্যাখ্যা করতে পারবো। তো তাহলে DS2 যেটা সেটা কত হচ্ছে, DQC ডিভাইডেড বাই TC। তাহলে বস এখান থেকে DQC যেটা সেটা মানে আসলে কত, 300 জুল দেওয়া আছে, 300, ঠিক আছে, লিখলাম 300। আর TC যেটা সেটা হচ্ছে 310। এখন দেখো এখানে কিন্তু মাইনাস হবে, কারণ এখানে তাপ সে ছেড়ে দিছে, ঠান্ডা যেটা থাকে সেখানে তাপ ছেড়ে দেয় আর ওখানে তাপ গ্রহণ করে, তাই এটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ। এখন দেখো এইটা থেকে এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কি আসলে 0 হচ্ছে, 400 ডিভাইডেড বাই 350, এটা হচ্ছে 1.14, আর এটা হচ্ছে 300 বাই 310, এটা 0.96। তাহলে এটা আর এটা কিন্তু দুইটা যোগ করলে 0 হবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে দেখাতে হবে যে সাপোজ আমি TC এর যে তাপমাত্রা আছে সেটাকে আমি চেঞ্জ করব। তাহলে TC এটা আমাদের DS2 টা কার সমান হতে হবে, এখানে হচ্ছে 400 বাই 350, এটার সমান হতে হবে। তাহলে এটার ভ্যালুটা হতে হবে 400 বাই 350, এটার সমান।
তাহলে কত হয়? এখানে আসে হচ্ছে 300/350 ইন্টু 400, এটা আসে 342। টিসি এর যে ভ্যালু, এটা যদি আমাদের 342.86 এরকম হয়, তাহলে এটাকে আমরা একটা প্রত্যাগামী ইঞ্জিনের সাথে তুলনা করতে পারবো। ঠিক আছে, ওকে। কিন্তু এখানে না আসলে আরো বিষয় আছে। এটা হচ্ছে যে আমাদেরকে ধরো ওই যে কোনো ঘর্ষণ টর্ষণ তো হইতে পারবে না, কারণ দেখা যাবে আমি যদি টেম্পারেচার এত কমাই দেই, তাহলে ওই যদি সেম ইঞ্জিন থাকে যেখানে একই রকম ঘর্ষণ হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে কিউসি এর মানটা এত, মানে কিউসি এর মানটাও তখন পরিবর্তন হয়ে যাবে, যার ফলে আমাদের যেই যে এফিসিয়েন্সি আমি আসলে চাইছি সেরকম এফিসিয়েন্সি হয়তো বা পাওয়া যাবে না। মানে বলতে চাচ্ছি যে আমরা একটা বড় টেম্পারেচারের পার্থক্য নিছিলাম, বড় টেম্পারেচারের পার্থক্য নেওয়ার পরে আমরা দেখলাম যে এটা আসলে কার্নো ইঞ্জিনের মতন এফিসিয়েন্সি দিচ্ছে না। তো ওই একই ইঞ্জিন রেখে তুমি যদি উৎসের মানে গ্রাহকের তাপমাত্রা যদি আবার কমায় দাও বা গ্রাহকের তাপমাত্রা যদি বাড়ায় দাও সেই এফিসিয়েন্সি রাখার জন্য, সেটা তো আসলে থাকবে না। কারণ তোমার যেরকম সিলিন্ডার ছিল, যেরকম পিস্টন ছিল, ওদের মধ্যে যদি এরকম ফ্রিকশন থাকে, ঘর্ষণ থাকে, বা এটা যদি পারফেক্টলি এরকম আমাদের মানে এই 4টা প্রক্রিয়া সে মেনে না চলে, তাহলে কিন্তু আসলে আমরা ওই ইয়াটা অর্জন করতে পারবো না, ওই এফিসিয়েন্সি লেভেলটা অর্জন করতে পারবো না। শুধু গ্রাহকের তাপমাত্রা বাড়ায়, উৎসেরটা কমায় বা এই চেঞ্জগুলা করে আসলে কিন্তু এফিসিয়েন্সি যেটা চাইছি সেটা কিন্তু মেইনটেইন করা পসিবল না। কিন্তু যাই হোক, আমাদের এখানে তো আর অন্য কোনো ডেটা দেওয়া নাই, উত্তরে আসলে এটাই চাইছে যে গ্রাহকের তাপমাত্রা এতটুকু কমায় যদি সে এতখানি বর্জন করতে পারে, তাহলে এটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন হবে। কি বললাম কথাটা, যে আমাদের 350 রেখে, মানে টেম্পারেচারটাকে আমরা হচ্ছে 310 রেখে কখনোই 300কে আমি বর্জন করতে পারবো না। যদি এরকম করতে পারি যে না, এটা 342 রেখে আমি 300 বর্জন করতে পারলাম, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য সাকসেস। ঠিক আছে, ওকে। আমি এখানে একটা ক্যালকুলেশন ভুল করছি। এই টিসি সমান আসে হচ্ছে 262.5, 262.5। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে আমাদের কাহিনী কিন্তু ওইটাই, যে আমাদের 310 রেখে যখন আমরা 300 জুল ছেড়ে দিচ্ছিলাম, সেইটা আসলে প্রত্যাগামীর মতন হচ্ছিল না। কিন্তু আমরা যদি 262 নামানোর পরে তখন যদি আমরা 300 ছাড়ি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যাগামী ইঞ্জিনের মতন হবে, বা টোটাল এন্ট্রপিটা 0 হবে, এবং টোটাল এন্ট্রপি 0 হলেই আমাদের এটা প্রত্যাগামী হবে, অর্থাৎ কার্নো চক্রের মতন হবে। কিন্তু আগের কথা ঠিকই আছে, আগের কথা যেটা বলছিলাম যে এখানে কি আসলে যেরকম ইঞ্জিন সে বানাইছে, এই ইঞ্জিনটা কি আসলে 4টা প্রক্রিয়া দিয়ে তৈরি কিনা এ সম্পর্কিত কোনো কথাবার্তা বলা নাই। তারপরে আমাদের যেই তোমার ইয়াটা ছিল যে পিস্টন সিলিন্ডার, ওগুলোর মধ্যে কোনো ঘর্ষণ আছে কিনা, এগুলা নিয়ে কোনো কথাবার্তা বলা নাই। তো যদি এগুলা বলা না থাকে, তাহলে বুঝেই নিতে হবে যে প্রশ্নের মধ্যে চাইছে আমাদের ওই টেম্পারেচার চেঞ্জ করে এফিসিয়েন্সিটা ঠিক করতে বা প্রত্যাগামী বানাতে। কিন্তু আসলে প্রত্যাগামী বানানোর জন্য ওই 4টা প্রসেস আমাদেরকে মেনটেন করতে হবে, এবং ওই যে কোনো প্রত্যেকটা প্রসেসই প্রত্যাগামী প্রসেস হতে হবে, যাতে করে এনার্জি কোনো জায়গায় কোনোভাবে লস না হয়, সেটা এনশিওর করতে হবে। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা, গেল, পরের প্রবলেমে যাচ্ছি। বললো চিত্রে একটি কার্নো ইঞ্জিনের পিভি লেখচিত্র দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই আমরা তো এখানে টেম্পারেচার কমালাম, টেম্পারেচার কমায় নিয়ে তারপরে হচ্ছে মানে গ্রাহকের তাপমাত্রা কমালাম, তারপরে আমরা হচ্ছে বললাম এটা প্রত্যাগামী। কেন? আমরা যদি উৎসের তাপমাত্রা বাড়াতাম, তাহলেও তো এটা প্রত্যাগামী হতে পারতো। যে এখানে আমি কেন চেঞ্জ করলাম, বরং আমি এই জায়গাটার যে অনুপাত সেটাকে ঠিক রাখতাম, এবং তারপরে আমরা এইটার অনুপাতটাকে সমান করতাম, এটাও হতে পারতো। কিন্তু দেখো, নর্মালি উৎসের তাপমাত্রা বাড়ানোর থেকে গ্রাহকের তাপমাত্রা কমানোটা বেশি উপযোগী। কারণ হচ্ছে এফিসিয়েন্সি, দেখো খেয়াল করে, আমরা জানি 1 মাইনাস টিসি বাই টিএইচ। এখন এটা বাড়বে কখন? যখন আমি উৎসের তাপমাত্রা যেটা সেটাকে যখন বাড়াবো, তখন কি হবে? এই পুরা জিনিসটা কমে যাবে, এবং একের থেকে কম জিনিস বাদ দিলে এটা পরে বেড়ে যাবে। তাহলে একটা হতে পারে যে আমি এখান থেকে এক্স কমাতে পারি, অথবা হতে পারে যে আমি এই উপরে
এক্স পরিমাণ তাপমাত্রা বাড়ালাম, তাপগ্রাহকের তাপমাত্রা বাড়ালাম এবং তাপ উৎসের যে তাপমাত্রা সেটাকে ফিক্স রাখলাম। কারণ এটা যদি বাড়ানো হয়, ও না না সরি 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 এটা না, তাপ উৎসের তাপমাত্রা মনে করো কমালাম, এটা যদি বাড়াই তাহলে পুরাটা, ও সরি সরি সরি, এই উৎসের তাপমাত্রা যদি বাড়ানো হয় তখন এই পুরাটা হচ্ছে কমে যাবে, আর এটা কমে গেলে এটা তখন বাড়বে। ঠিক আছে, ওকে। আর তাপ উৎসের তাপ গ্রাহকের ক্ষেত্রে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি কমানো হয় তাহলে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি কমানো হয় তাহলে এই পুরা রেশিওটা কমবে এবং তারপরে এখান থেকে আমাদের এটা বাড়বে। ঠিক আছে, তাহলে এখন দুইটার মধ্যে আসলে কোন জিনিসটা বেশি সুবিধাজনক, মানে কোন এফিসিয়েন্সিটা বেশি হবে এই দুইটার মধ্যে। তো এখান থেকে আমরা একটা অনুপাত নিতে পারি, যে ধরো এটা হচ্ছে ইটা 1, এটা হচ্ছে ইটা 2। তো এখান থেকে হিসাব করো ইটা 1 সমান কত আসে। ইটা 1 সমান সমান আসছে টিএইচ প্লাস এক্স, উপরে আসলো টিএইচ প্লাস এক্স মাইনাস টিসি। আচ্ছা, আর নিচেরটা দেখো, নিচেরটা ইটা 2টা কত আসে, এখানে আসে টিএইচ, উপরে আসে হচ্ছে টিএইচ মাইনাস টিসি মাইনাস টিসি প্লাস টিএক্স প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো উপরে যা আছে, উপরে যা আছে টিএইচ প্লাস মাইনাস টিসি প্লাস এক্স, এখানেও টিএইচ মাইনাস টিসি প্লাস এক্স, উপরেটা সেম। কিন্তু দেখো এখানে আমাদের লব যেটা, হরটা বড়, তাহলে এফিসিয়েন্সি কমে যাবে, আর এখানে আমাদের হরটা ছোট হওয়ার কারণে এফিসিয়েন্সি কিন্তু বেড়ে যাবে। তার মানে দেখো যে তাপ উৎসে যদি আমি তাপমাত্রা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু সমপরিমাণ তাপমাত্রায় যদি পরিবর্তন করতে চাই তাহলে উৎসের তাপমাত্রা বাড়ানোর থেকে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানোটা বেশি ভালো, তাহলে এফিসিয়েন্সি তাড়াতাড়ি বাড়ে। তো এই কারণে আমরা হচ্ছে ওই তাপ গ্রাহকের তাপমাত্রা কমানোর থেকে এই জন্য আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা কমানোতে কিন্তু মনোযোগ দিছি। ঠিক আছে, প্রত্যেকটার কারণ আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা কমানোতেই বেশি মনোযোগ দিছি যে সহজে তাহলে পরিবর্তনটা করা যাবে। ওকে, গেল। পরের প্রবলেমে আসো। চিত্রে একটা কার্নো ইঞ্জিনের পিভি লেখচিত্র দেখানো হলো, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, যেহেতু কার্নো ইঞ্জিন বলে দিছে তাহলে আমরা এখান থেকে ইটা সমান সমান দক্ষতা কার্নো ইঞ্জিনের কত, একই হবে 1 মাইনাস, তুমি যদি এখানে ইয়া করো 300/500 করো, 300/500 করো, তাহলে কত আসছে এফিসিয়েন্সি, 3/5 মানে 0.6, তার মানে এটা হচ্ছে 40% আসছে। আচ্ছা, এবার ঘ, যে উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। উদ্দীপকের ইঞ্জিনটিকে প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আচ্ছা, তাহলে এখানে প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী সেটা আমরা একটু দেখি। যে এইখানে আমাদের আসো তাহলে ডিএস, টোটাল ডিএসটা 0 হতে হবে যদি টোটালটা প্রত্যাগামী হতে হয়। তাহলে DS1 এটা সমান সমান হচ্ছে DQH ডিভাইডেড বাই TH। তো DQH-টা কত, এটা হচ্ছে 500 জুল, 500 জুল, আর ডিভাইডেড বাই হচ্ছে T1 মানে কত, 827 ডিগ্রি সেলসিয়াস। তাইলে ভাই 800-র সাথে আমরা কি করব, 200 যোগ করে দিব, না 827-এর সাথে 273 যোগ করব, তাহলে 73 যোগ করলে হয় 900, এখানে হবে 1100। 1100 হচ্ছে DS1। আর DS2 কত, আমরা হিট রিলিজ করে দিছি 300 জুল, মাইনাস 300 হবে। আর এখানে 387 মানে হচ্ছে 600 না ভাই, এটা মানে কি 600, 387 মানে হচ্ছে, ও না 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 387 মানে 600 না, 387 যোগ 273 মানে 660, 660, তাহলে 500/1100 এটা আসছে হচ্ছে 0.45, 0.4545 এরকম আসে। আর 300/660 এটার মানেও আসে 0.4545, তার মানে টোটাল যে ডিএস সেটা আমরা দেখলাম 0 আসছে, তাহলে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন হবে। ঠিক আছে, শোনো, কোনো প্রসেস আমরা কিন্তু
বা দেখো প্রত্যাগামী অপ্রত্যাগামী যদি আমি এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে হয় আইদার আমাকে পুরো একটা চক্র ঘুরে আসতে হবে, অথবা যদি বলে একটা প্রসেস প্রত্যাগামী কিনা, তাহলে আমাকে আগে প্রথমে একদিক থেকে একদিকে যেতে হবে, তারপর আবার ওই দিক থেকে আরেক দিকে আসতে হবে। দেখো যদি বলে একটা চক্র প্রত্যাগামী কিনা, তাহলে আমাকে পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে এসে দেখাতে হবে টোটাল ডিএস হচ্ছে 0। আর যদি বলে একটা প্রসেস কি প্রত্যাগামী কিনা, তার মানে হচ্ছে এই দিক থেকে এদিকে যাবা, তারপর আবার এদিক থেকে এদিকে আসবা, দেখবা টোটাল মানে দুইটা ধাপে টোটাল 0 হয় কিনা। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। পরের প্রবলেমে যাচ্ছি। একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ এবং বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে। গৃহীত তাপ এবং বর্জিত তাপের একটা অনুপাত দেওয়া আছে। আচ্ছা, গৃহীত তাপ মানে হলো QH ডিভাইডেড বাই বর্জিত তাপ মানে হচ্ছে QC। এই অনুপাত হচ্ছে 5/2। এই অনুপাত হচ্ছে 5/2। উৎসের তাপমাত্রা মানে TH যেটা, সেটা হচ্ছে 110 কেলভিন। ও বাড়ালে, সরি, উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা হয় 70%। তাপ ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে। তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে হচ্ছে 1200 জুল। আচ্ছা ঠিক আছে, তাহলে ইঞ্জিনটার দক্ষতা বের করতে বলছে। তাহলে ভাই দক্ষতা যেটা হবে, এটা হবে এটা সমান সমান 1 মাইনাস কিউসি বাই কিউএইচ। 1 মাইনাস কিউসি ডিভাইডেড বাই কিউএইচ। তো তার মানে 1 মাইনাস 2/5। 2/5 অর্থাৎ এটা আসবে 60%। 2/5 মানে 0.4, তাহলে 0.6, 60% আসলো। এবার বলছে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটাকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। আচ্ছা, এটা যদি কার্নো ইঞ্জিনের কথা বলে দিচ্ছে, না বলে নাই, ঠিক আছে, ভালো কথা। তো আমরা আগে দেখি, যেটা বলছে উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা হয় 70%। এখানে আমাদের তাপ উৎসের যে তাপমাত্রা বলছে সেটাকে অপরিবর্তিত রেখে, মানে 110 কেলভিন আমি বাড়াতে পারবো না, 110 কেলভিন বাড়ানোর আগেই আমাকে কাজ ছেড়ে ফেলতে হবে। 110 কেলভিন এটা আমাকে দিচ্ছে দুইটা তাপমাত্রা করার জন্য, মাপার জন্য। আচ্ছা, এখন দেখো, সবার আগে আমাদের এখন মেইন কাজ হচ্ছে T1 আর T2 পরিমাপ করা। T1 ও T2 বের করা লাগবে, এটা ছাড়া আর কোনো কাজ নেই এখন। T1 ও T2 বের করা লাগবে। আচ্ছা, এখন দেখো যে আমরা ধরে নেই, কারণ ফাইনালি আমাকে কিন্তু প্রত্যাগামী ইঞ্জিনে বানাতে হবে। তাহলে প্রত্যাগামী ইঞ্জিন যদি হয়, এটা যদি প্রত্যাগামী ইঞ্জিন হয়, প্রত্যাগামী ইঞ্জিন হলে আমাদের কিন্তু এই যে QH বাই QC এইটা সমান সমান TH বাই TC এটার সমান হবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 5/2। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। আবার বলছে যে উৎসের তাপমাত্রা 110 কেলভিন যদি বাড়ানো হয়, অর্থাৎ TC ডিভাইডেড বাই TH প্লাস 100 যদি বাড়ানো হয়, তাহলে নাকি এফিসিয়েন্সি হয়ে যায় 70%, 0.7 হয়। তাহলে এই দুইটা ডেটা থেকে আমাকে আসলে বের করতে হবে, এখানে যেমন TC ডিভাইডেড বাই TH প্লাস 100 এইটা সমান সমান হচ্ছে 0.3। তাহলে এই দুইটা ডেটা থেকে আমাকে বের করতে হবে TC কত হয় আর TH কত হয়। যদি প্রত্যেগামী বানাতে চাই, তাহলে TC আর TH কত হতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারতেছি। এখানে আমরা হিসাব করলাম যে TC সমান সমান TH সমান সমান আসলে কত হতে হবে। এখান থেকে ক্যালকুলেশন এই 1 আর 2 সমীকরণ সমাধান করে TC এর ভ্যালু বের করলাম 132.5 কেলভিন। দেখো এই প্রশ্নটা আসলে আরো অনেক সুন্দর করে করা যেত যদি আমরা হচ্ছে আগে একটা টেম্পারেচার বলে দিতাম যে TC এর ভ্যালু একটা দেওয়া আছে বা TH এর ভ্যালু একটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বা TH TC দুইটাই দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা তাপমাত্রা অপরিবর্তিত রেখে আরেকটা তাপমাত্রা কত বানালে আমরা এটাকে কার্নো ইঞ্জিন করতে পারবো। যে প্রশ্ন করছে এই প্রশ্নের আসলে উত্তর এই ফালতু উত্তর ছাড়া সম্ভব না, মানে প্রশ্নও ফালতু হয়েছে, উত্তরটাও আসলে ফালতু। এখানে বলছে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। এখন ভাই আমি তো জানি না যে মানে তাপ উৎসের তাপমাত্রা যে অপরিবর্তিত রাখবো, এটা মানে জাস্ট এটুকুই বুঝাইছে যে তুমি তাপ উৎসের তাপমাত্রা যেটা আছে সেটা থাকুক, এখন কত আছে এটা আমরা কেউ জানি না। তো তাপ উৎসের তাপমাত্রা যদি আসলে
এই সমীকরণ থেকে হিসাব করে এখানে যেটা আসবে সেটা যদি না হয়, তাহলে আমরা কখনোই এটাকে এই যে তোমার প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করতে পারবো না। তো তাপ উৎসের তাপমাত্রা এই দুইটা সমীকরণ সমাধান করে যা আসবে সেটাই থাকতে হবে। এখন এটা আমরা ধরে নিতে হবে যে তাপ উৎসের তাপমাত্রাটা যে অপরিবর্তিত রাখতে বলছে সেটা হলো এটার সমানই, ঠিক আছে? এটা আমাদেরকে ধরে নেওয়া লাগছে। কিন্তু কত সুন্দর হতো জিনিসটা যদি প্রশ্নটা আমাদের বলে দিত যে না, তাপ উৎসের একটা তাপমাত্রা আছে, তাপ গ্রাহকের একটা তাপমাত্রা আছে। এখন তুমি তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে পারবা না, তাহলে কিভাবে আমরা হচ্ছে এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত করতে পারবো? তো তখন জিনিসটা সুন্দর হতো যে আমাদের যদি তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন না করি, ঠিক আছে, তাহলে আমরা আগে দেখলাম যে এফিসিয়েন্সি কত, তাহলে সেখান থেকে আমাদের 1 - সেই এফিসিয়েন্সি ঠিক রাখার জন্য তাপ গ্রাহকের তাপমাত্রা কত হতে হবে সেটা বের করো। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা এতটুকু পরিবর্তন করলে আমরা হচ্ছে এফিসিয়েন্সি এত পাবো। জিনিসটা অনেক সুন্দর হতো। আচ্ছা, এটা 110 না, এগুলো 100 না, এগুলো সব 110, ঠিক আছে? তাহলে জিনিসটা সুন্দর হতো, কিন্তু এখানে আসলে খুব বেশি প্রশ্নটা স্মার্ট হয় নাই আর কি। গৃহীত তাপ বর্জিত তাপের অনুপাত দিয়ে দিছে, উৎসের তাপমাত্রা বলছে এত বাড়ালে 70% হয়। তো তাহলে আমরা আগে এটাকে ধরে নিলাম প্রত্যাগামী ইঞ্জিন, তারপরে দুইটা ইকুয়েশন আসলো, দুইটা ইকুয়েশন সলভ করে টিসি আর টিএইচ বের করলাম, বললাম যে টিসির মান এতই হতে হবে, এবং টিএইচ এর মানও আলটিমেটলি আমাদের এখান থেকে হিসাব করে যা আসবে সেটাই আসলে হতে হবে। তা না হলে এটাকে আমরা প্রত্যাগামী ইঞ্জিন হইতেই পারবে না। আর টিএইচ যদি কোনো কারণে আমাদের এই ম্যাথের মধ্যে এটার সমান না হয়, তাহলে টিসিও কিন্তু এটা হতে পারবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গেল। পরের প্রবলেমে যাই। কি বললো, নিচের চিত্রে পিভি একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, বলছে উদ্দীপকের ইঞ্জিনের সম্পাদিত কাজের পরিমাণ কত নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপকের ইঞ্জিনের সাথে সাধারণ কার্নো ইঞ্জিনের ভিন্নতা আছে কি, বিশ্লেষণ সহ মতামত দাও। দেখো, এখানে আমাদের যেটা বলছে উদ্দীপকের ইঞ্জিনের সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলছে। বা দেখো, এফিসিয়েন্সি সমান সমান কি ছিল? এফিসিয়েন্সি সমান ছিল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আমাদের আউটপুট কত? আউটপুট হচ্ছে ডাব্লিউ আর ইনপুট হচ্ছে কিউ এইচ। আচ্ছা, ইটা যেটা সেটা সমান সমান হচ্ছে কার্নো ইঞ্জিন ধরে নিলে 1 - টিসি ডিভাইডেড বাই টিএইচ। এখানে আমাদেরকে আসলেই কার্নো চক্র ধরে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো কার্নো ধরে নিব। তো এখান থেকে কার্নো যদি ধরে নেই, এখান থেকে আসছে হচ্ছে 1 - কিউসি বাই কিউএইচ। এখন দেখো, ডাব্লিউ প্লাস কিউসি এই দুইটা মিলেই কিন্তু কিউএইচ হয়। তাহলে ডাব্লিউ সমান সমান হচ্ছে কিউএইচ মাইনাস কিউসি। তো আমরা এভাবে যদি লিখি কিউএইচ বাই কিউসি সমান সমান হচ্ছে টিএইচ বাই টিসি, তো কি পাই আমরা এখান থেকে? কিউএইচ থেকে আমরা কিউসি বাদ দেই, বিয়োজন করি, ডিভাইডেড বাই কিউসি সমান সমান হচ্ছে টিএইচ মাইনাস টিসি ডিভাইডেড বাই টিসি। এটা মানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউসি সমান সমান টিএইচ মাইনাস টিসি ডিভাইডেড বাই টিসি। আচ্ছা, এখন কাজের পরিমাণ বের করতে বলছে। তো কাজ যেটা হবে সেটার জন্য তো আবার কিউসি লাগবে। দেখো, টিএইচ টিসি যেটা সেগুলো কিন্তু কেলভিনে বসাতে হবে, সেগুলাকে কেলভিনে বসাতে হবে। হ্যাঁ, কিছু করার নাই, কিউ টু যেহেতু দেওয়া নাই তাহলে কিউ টু এর এত পার্সেন্ট এমনি বলতে হবে, ঠিক আছে? দেখো, এখান থেকে ডাব্লিউ সমান সমান টিএইচ মানে কত? টিএইচ মানে হচ্ছে 110-এর সাথে 273 যোগ দাও, তাহলে এটা হচ্ছে 383, মাইনাস 0 ডিগ্রি মানে 273 ডিভাইডেড বাই 273, এটার সাথে যোগ হয়ে যাবে কিউসি। তাহলে কিউসি এর কত পার্সেন্ট হচ্ছে কৃতকাজ সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। ফালতু, দুনিয়ার ফালতু প্রশ্ন এগুলা। এবং ঘ নাম্বার তো আরো ফালতু, উদ্দীপকের ইঞ্জিনের সাথে সাধারণ কার্নো ইঞ্জিনের ভিন্নতা আছে কিনা। দেখো, এটা হচ্ছে কার্নো চক্রের বিপরীত চক্র। তো এটাই আসলে তোমাকে ব্যাখ্যা আকারে অ্যান্সার দিতে হবে। তো যখন ব্যাখ্যা আকারে অ্যান্সার দিবা তখন 4-এর থেকে মার্ক কমে কিন্তু 3-2 হয়ে যেতে পারে। এই জন্য কখনো এই টাইপের প্রশ্ন অ্যান্সার করবা না যেগুলো ব্যাখ্যামূলক। ডিরেক্ট ম্যাথ আছে, সুন্দর প্রশ্ন বোঝা যাচ্ছে, এগুলাই সিলেক্ট করে করে অ্যান্সার দিবা। ওকে, খেয়াল রেখো একটু। পরেরটায় যাচ্ছি।
কি বললো এখানে? তাসিন নিচের লেখচিত্রটি চক্রটি বিশ্লেষণ করে বললো এটি কার্নোট চক্র। মোলার গ্যাস ধ্রুবক দেওয়া আছে, বলছে 1 মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের এবি অংশে কৃতকাজ নির্ণয় করো। এবি অংশে কৃতকাজ, দেখো এবি অংশে যে কৃতকাজ গ সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ কত হয়? সেটা হয় এন আর টি লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। আচ্ছা, তাহলে আমাদের এখানে আয়তনের পরিবর্তন কত, এটা কি দেওয়া আছে? আচ্ছা, না দেয়া থাক, কিন্তু ডেটা অনেক কিছুই দেওয়া আছে। তো আমরা তো P1 P2 যেটা P1 P2 বলা আছে, আয়তন বলা আছে। আচ্ছা ঠিক আছে, কৃতকাজ বের করতে বলছিল, তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে হয় QH বের করি, QH বের করি, QH বের করি, যে QH সমান সমান কত। ও আচ্ছা সরি, এটা তো আয়তন দেওয়া আছে, ধুর রমিয়া, আয়তন তো দেওয়াই আছে, যে এখানে বি তে যে ভলিউম সেটা হচ্ছে 20 আর এখানে যে ভলিউম সেটা হচ্ছে 10, তার মানে আয়তন দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে এন এর মান কি জানি? আমি এন এর মান কি জানি? কোথাও কি দেওয়া আছে? 1 মোল আদর্শ গ্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে 1 আর হচ্ছে 8.314। টেম্পারেচার কত বলছে? 434 কেলভিন, 434 কেলভিন, এবং ওইটা হবে হচ্ছে লন 2, এটা হবে হচ্ছে লন 2। তাহলে এখান থেকে কৃতকাজ কত বের হয়ে গেল। ঘ নাম্বার কত? তাসিনের বিশ্লেষণটা সঠিক ছিল কিনা এন্ট্রপির পরিবর্তনের সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে দেখো এখানে আমরা আবার আগের মতন DS1 হিসাব করব। DS1 সমান সমান কি হবে? DS1 সমান সমান হবে হচ্ছে DQH ডিভাইডেড বাই TH। খেয়াল করো TH এর মান কিন্তু আমি জানি। DQH কত হবে? এই যে কাজ, এখানে যে কাজটা হবে সেই কাজটাই কিন্তু মানে সমষ্ণ প্রক্রিয়াতে যে কৃত কাজ সেটাই হচ্ছে আমাদের তাপ শক্তির সমান না? তাহলে এখানে DQH এর জায়গায় DW বসাই দিব। তাহলে DW এর এই যে এখানে যে মানটা পাইছি সেই মানটা এখানে বসাবো, ডিভাইডেড বাই TH মানে হচ্ছে 434, বা আসলে একবারে হিসাব করলে জাস্ট টিটা সরে যাবে এখান থেকে, অর্থাৎ 8.314 লন 2, এটা হচ্ছে আমাদের DS1। আর DS2 কত হবে? DS2 তো 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। DS4 ও 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর জানা লাগবে হচ্ছে DS3 কত। DS3টাও যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এখানেও হবে এন আর টি, আমি ওটা বাদ দিলাম, টি তো কাটাকাটি হয়ে যাবে, লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। তাহলে এন যেটা সেটা কত? 1 মোলই ধরে নিচ্ছি, কারণ এখানে 1 মোল ধরে নেওয়া ছিল। আর হলো 8.314 লন, দেখো তো এই ক্ষেত্রে আমাদের ভি ফাইনাল 15, ভি ইনিশিয়াল হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 15/30। ওকে, তাহলে এখান থেকে কত আসে? লন হাফ ইন্টু 8.314, এটা আসে হচ্ছে -5.763 এত জুল পার কেলভিন। আর এখানে কত আসে? 8.314 ইন্টু লন 2, এটা আসে হচ্ছে 5.7628। হ্যাঁ ঠিক আছে, এটা আসে হচ্ছে 5.763, একই আসে জুল পার কেলভিন। তার মানে এটা কিন্তু একটা প্রত্যাগামী ইঞ্জিন, এবং এটা হচ্ছে তাসিনের বিশ্লেষণটা সঠিক ছিল। ঠিক এভাবে করেই তোমাকে প্রত্যেকটা কিন্তু দেখাতে হবে। সুন্দর প্রশ্ন, সলিড প্রশ্ন, কোনো ভেজাল নাই, ভালো। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? একটি প্রত্যাগামী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, প্রত্যাগামী বলে দিছে কিন্তু ডিক্লেয়ার করা আছে, তার মানে এটা একটা প্রক্রিয়া হবে, মানে একটা কার্নো ইঞ্জিন হবে। সমস্ত প্রসারণে গৃহীত তাপের পরিমাণ এত জুল। আচ্ছা, তো কি বললো? উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। তো ভাই দেখো এখানে আমাদের সমস্ত প্রসারণে গৃহীত তাপের পরিমাণটা বলা আছে, এটা হচ্ছে 750 জুল। তো আমরা এখান থেকে কিন্তু QC ডিভাইডেড বাই QH এটা সমান সমান হচ্ছে TC ডিভাইডেড বাই TH, এটা হিসাব করব। তো TC কত? 138, 138 এর সাথে 273 যোগ করলে হয় 411, আর TH মানে হচ্ছে 550 সাথে 273 যোগ করলে হয় 823। আর QC মানে বের করা লাগবে QC, আর QH মানে হচ্ছে 750। তাহলে QC এর ভ্যালুটা আসলে কত হয়? QC হয় 411/823 ইন্টু 750, এটা হয় 374.54 জুল। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের QC। এখন এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হবে, যেহেতু প্রত্যেগামী বলে দিছে সেজন্যই কিন্তু আমার এটা ধরে নেওয়া। ঠিক আছে, প্রত্যাগামী যেহেতু বলে দিছে এই জন্যই কিন্তু এটা ধরে নেওয়া। আচ্ছা,
তাহলে বলছে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত বের করতে। তাহলে ডিএস 3 নাম্বার ধাপে যেটা, সেটা কি হবে? কিউসি ডিভাইডেড বাই টি হবে। ওকে ওকে, আমরা এখান থেকে এনআরটি লন ভি2 বাই ভি1 করতে পারবো না, কারণ এখানে ভি এর ভ্যালুটা কত এটা দেওয়া নাই। তো এখান থেকে আমাদের কিউসি যেটা, সেটা এখান থেকেই বসাতে হবে 374.54, অবশ্যই মাইনাস দিতে হবে কারণ এখানে বর্জিত হয়েছে তাপ। আর টি কত ছিল? 411। তাহলে এখান থেকে হিসাব করলে বাই 411 এটা আসে হচ্ছে 0.99113 জুল পার কেলভিন। ওকে, এটা হচ্ছে গ এর অ্যান্সার গেল। আচ্ছা, ঘ কি উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? আচ্ছা দেখো, যদি আমি এটার দক্ষতা দ্বিগুণ বাড়াতে চাই, যদি ইটা সমান কত ছিল? ইটা সমান ছিল 1 মাইনাস টিসি বাই টিএইচ, তাই না? তো তাহলে আমরা এখান থেকে টিসি বাই টিএইচ এর ভ্যালু তো জানি, এফিসিয়েন্সি কত একবার একটু বের করে ফেললাম, যে 1 মাইনাস 411 ডিভাইডেড বাই 823, এটা কত হয়? 411 বাই 823, 1 মাইনাস অ্যান্সার দিলে আসে প্রায় 50% মতন, এখন দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে, দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? তো ভাই, আমরা যদি আসলে দ্বিগুণ করতে চাই, মানে 100% করতে চাই, তাহলে তো আমাদের টিসি এর যে ভ্যালু, আচ্ছা দ্বিগুণ বৃদ্ধি করতে দাঁড়াও তো, এখানে কি আসলেই এতটাই হয়? 138 যোগ 273, 411 আর 550 যোগ 273, 550 বাই 411 বাই 823, এইটা আসে 0.49999। তাহলে 1 মাইনাস এটা করলে আসে 50% থেকে বেশি। দক্ষতা দ্বিগুণ করতে হলে আমাকে আসলে এফিসিয়েন্সি 100% করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে টিসি এর ভ্যালুটা 0 বানায় ফেলতে হবে। ঠিক আছে, সেটাই এভাবে করেই আসলে সম্ভব। বা আরেকটা কাজ করতে পারি, দেখো যে আমাদের বলছে দ্বিগুণ বৃদ্ধি করতে, তাহলে 2 ইটা সমান সমান হচ্ছে হ্যাঁ 2 ইটা সমান সমান হচ্ছে, আমরা একটা কাজ করব, টিসি টেম্পারেচারটা কমাবো, টিসি মাইনাস এক্স ডিভাইডেড বাই টিএইচ। ওকে, তাহলে 2 ইটা মানে কত? 2 ইটা মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস টিসি বাই টিএইচ সমান সমান 1 মাইনাস টিসি মাইনাস এক্স ডিভাইডেড বাই টিএইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে টিসি এর মান জানো, টিএইচ এর মান জানো, তাহলে এক্স এর মান কি করবা, সেটা হচ্ছে এখান থেকে বের করে ফেলা যাবে। ঠিক আছে, এখান থেকে বের করে ফেলা যাবে। আমরা যদি তাও একটু হিসাব করি নিজে নিজে, কত আসে? ওকে, এখানে যেটা আছে যে 2 ইন্টু টিসি বাই টিএইচ সমান সমান 1 মাইনাস টিসি বাই টিএইচ প্লাস এক্স বাই টিএইচ। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এখানে কি দুইবার চলে আসছে? না, এটা 2 প্লাস হবে, 2 মাইনাস হবে, 2 একে 2 আর মাইনাস হচ্ছে 2 ইন্টু এটা। তাহলে ভাই টিসি বাই টিএইচ এর মানটা আমি সবকিছু জানি, এখান থেকে এক্স এর মানটা বের করে দেখবা কত হয়। প্রবাবলি ওইটাই আসার উচিত, যে 273 মানে ওই যে এটা পুরোটাই 138 বিয়োগ করে দিতে হবে, এরকম একটা ভ্যালু আসা উচিত আর কি। ঠিক আছে, ওকে, পরের প্রবলেমে কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটর ন্যূনতম কাজ সম্পাদন করে Q2 তাপ অপসারণ করে এবং Q1 তাপ পরিবেশে বর্জন করে। আচ্ছা, Q2 তাপ অপসারণ করে বলতে হচ্ছে ওই যে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে Q2 তাপ অপসারণ করে, মানে বিষয়টা এরকম যে এটা ঠান্ডা প্রকোষ্ঠ, এখান থেকে Q2 পরিমাণ তাপ বর্জন করলো, এটা হচ্ছে রেফ্রিজারেটরের মেইন যে আমাদের ফাংশনটা হচ্ছে, যেখানে যান্ত্রিক কাজ হচ্ছে, আর এখানে হলো পরিবেশ, এটা হচ্ছে Q1 বলছে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম পানিকে বরফে পরিণত করতে হবে। আচ্ছা, তাইলে আমাদের এখানে হিট কতটুকু লাগবে, Q2 এর মানটা কতটুকু লাগবে? mLF, m মানে হচ্ছে 1 গ্রাম, তার মানে 10⁻³
আর এলএফ মানে কত? এলএফ মানে হচ্ছে 336 তিনটা জিরো, 336 তিনটা জিরো ইন্টু 10⁻³ এটা আসে 336 জুল। 336 জুল এটা হচ্ছে বর্জন হচ্ছে, মানে বর্জন মানে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। কার্য সম্পাদন সহগ জানতে চাইছে। ন্যূনতম কাজ সম্পাদন করে কিউ2 তাপ পরবর্তীতে রেফ্রিজারেটরের পরিবর্তে এমন একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেন রেফ্রিজারেটরের ঠিক বিপরীত আচরণ করে। রেফ্রিজারেটরের কার্য সম্পাদনের সহগ নির্ণয় করো। তো ভাই এখান থেকে তো আমাদের বললো যে ন্যূনতম কাজ সম্পাদন করে কিউ2 অপসারণ করে কিউ1 পরিবেশে বর্জন করে। পরবর্তীতে রেফ্রিজারেটরের পরিবর্তে এমন একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেন এটি রেফ্রিজারেটরের ঠিক বিপরীত আচরণ করে। আচ্ছা, তার মানে আমাদের এখানে যে টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে 273। এখানে যে টেম্পারেচারটা আছে T2, এটার টেম্পারেচারটা হচ্ছে 273। সেটা বুঝলাম, ভালো কথা, কিন্তু তারপরে আর কি, দাঁড়াও একটু দেখি, একটু ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে একটা ছবি দেওয়া ছিল এই প্রশ্নের মধ্যে, ছবি আমি ইচ্ছা করে ডিলিট করে দিছিলাম। এখানে হচ্ছে ছবিটা দেওয়া ছিল যে এই রেফ্রিজারেটরের মধ্যে এটা হচ্ছে 0°C টেম্পারেচারে টিসি আছে, আর টিএইচ যেটা আছে সেটার টেম্পারেচারটা হচ্ছে 30°C। এটা দেওয়া আছে 30°, তাই তো বসার কোনো সমস্যাই নাই। সুন্দর করে আমরা বের করে ফেলতে পারবো কার্যকৃত সহগ কত। কারণ দেখো কার্যকৃত সহগ যেটা এখানে, যেহেতু আমরা হচ্ছে ওকে, মানে এখানে আমাকে কার্নো চক্র চিন্তা করে তারপরে করতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নাই। তাহলে কিউসি মানে সিওপি যেটা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স যেটা, সেটা সমান সমান হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আউটপুট বলতে আমরা বুঝি কিউসি কে, আর ইনপুট হচ্ছে ডাব্লিউ কে। তো এখান থেকে কিউসি ডিভাইডেড বাই হচ্ছে কিউএইচ মাইনাস কিউসি হয়। তো আমরা চিন্তা করলে, কার্নোর চক্রের মতো চিন্তা করলে টিসি ডিভাইডেড বাই টিএইচ মাইনাস টিসি, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে করতে হবে, এছাড়া উপায় নাই। তো ভাই টিসি কত? টিসি হচ্ছে 273, আর টিএইচ হচ্ছে 303 মাইনাস 273। তাহলে এখান থেকে বের করে ফেলবো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কত, 273 ডিভাইডেড বাই 30, এটা আসে 9.1। 9.1 এটা হচ্ছে সিওপি, এটা হচ্ছে কি আমাদের সিওপি, রাইট। তারপরে কি বললো, তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী হবে কিনা এন্ট্রপির সাহায্যে গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে দেখো যেহেতু সিওপি একবার বের করে ফেললাম, তাহলে এখান থেকে এই যে দেখো এটা আরেকটা ঝামেলা, দেখো এখানে বলে দিল এটা হচ্ছে 30°, এখানে বলে দিল এটা হচ্ছে 30°C। এখন আমাদের আর কিউ2 এর মান বের করার কিন্তু আর কোনো সুযোগ নাই। এইটা যদি আমি ধরে নেই তাহলে কিউ2 এর মান বা এই যে কিউএইচ যেটা, সেটার মানটা আমি বের করতে পারবো। মানে দেখো ঘাপলাগুলো কোথায় বানায় রাখে, দেখো আমি তোমার বলি আস্তে আস্তে। এখানে আমি ধরে নিচ্ছি যে এটা একটা কার্নো চক্র, ধরে নিচ্ছি কার্নো চক্র ধরে নিচ্ছি, কারণ তা না হলে আমি আর কোনো ডেটা দেওয়া নাই, কার্নো চক্র ধরে নিচ্ছি। কার্নো চক্র ধরে নিয়ে আমি হিসাব করলাম যে কিউসি বাই কিউএইচ সমান সমান টিসি বাই টিএইচ। কার্নো চক্র ধরে নিয়ে কিন্তু এটা বের করতে হলো আমাকে, সিওপি বের করার জন্য এই মেথড ধরে নিয়ে তারপর আমাকে আগাতে হলো। এরপরে আমাকে ঘ নাম্বার প্রশ্নে যদি আবার বলে যে এটা কি প্রত্যাগামী কিনা দেখাও, তাহলে ভাই এটা কেমনে, এটা তো অবশ্যই প্রত্যাগামী হইতেই হবে, কারণ আমি তো এখানে ধরেই নিছি যে এটা কার্নো ইঞ্জিন, ঠিক আছে না? তাছাড়া আসলে আর কিছু করার সুযোগ নেই। পরবর্তী তাপ স্থাপন ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেন রেফ্রিজারেটর বিপরীত আচরণ করে। দেখো এখান থেকে আরো পরিষ্কার যে ঠিক বিপরীত আচরণ যেটা করবে সেটা কিন্তু আসলে ওই মানে তার মানে কি পুরো প্রসেসটা আসলে প্রত্যাগামী, কারণ যেটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের বিপরীত প্রক্রিয়া আবার আগের মতো ঠিক বিপরীত জিনিসগুলা দিবে, সেটা কিন্তু অবশ্যই প্রত্যাগামী, মানে রিভার্স করা গেছে, রিভার্সেবল, তাহলে অবশ্যই প্রত্যাগামী হবে। তো এটা আমি ধরেই নিছি শুরুতে প্রত্যাগামী, এই জন্যই তো মানে কিউসি বাই কিউ এইচ সমান সমান টিসি বাই টিএইচ, এটা ধরেই নেওয়া, এইটা ধরেই নেওয়া হয়েছে, তাহলে প্রত্যাগামী তো হইতেই হবে এটা।
দেখো তাও প্রমাণ করি, যেহেতু প্রমাণের সাথে বলছে, প্রমাণের সাথে করি তাইলে। দেখো এখানে আমাদের তাহলে কি করতে, আচ্ছা সিওপি হচ্ছে 9.1 ছিল মনে রেখো। বলছে তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হবে কিনা। তো আমাদের আগে কিউ টু পাইছিলাম হচ্ছে 336, মানে কিউসি পাইছিলাম 336, কিউসি পাইছিলাম 336, ঠিক আছে। এখন আমরা এখান থেকে সিওপি থেকে বের করব, সিওপি ছিল 9.1, সিওপি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, আউটপুট হচ্ছে 336, ইনপুট হচ্ছে ডাব্লিউ, সমান সমান 9.1, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত? 336 বাই 9.1, এটা আসে 36.92, ঠিক আছে। তাহলে ডাব্লিউ সমান সমান আবার কি বলা যায়, কিউ এইচ মাইনাস কিউসি, তাই না? রাইট, ওকে। তাহলে কিউ এইচ সমান কত, কিউ এইচ সমান সমান কত, কিউ এইচ সমান হচ্ছে ডাব্লিউ প্লাস কিউসি। তাহলে ডাব্লিউ হচ্ছে 36.92 আর কিউসি মানে হচ্ছে 336, সমান সমান কত হবে, সমান সমান হবে 372.92। এটা হচ্ছে আমাদের কিউ এইচ এর মান, এটা হচ্ছে আমাদের কিউ এইচ এর মান। এখন আমাদের প্রত্যাগামী ইঞ্জিন কিনা এটা দেখানোর জন্য যেটা করতে হবে যে এখানে তাপ গ্রহণ আর তাপ বর্জন এই দুইটা জায়গাতে, মানে যেখানে হচ্ছে তাপ গ্রাহকে বা তাপ গ্রাহক তো না, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপ গ্রহণের সময় এনট্রপির পরিবর্তন ডিএস সমান সমান কি হবে, ডিকিউ বাই টি। ওকে, তাহলে ডিকিউ কত, ডিকিউ হচ্ছে 336 ডিভাইডেড বাই, এটা প্লাস হবে, ডিভাইডেড বাই টি কত ছিল, টি ছিল হচ্ছে 273 কেলভিন। ওকে, আর হচ্ছে পরিবেশে তাপ বর্জনের সময় এনট্রপির পরিবর্তন, পরিবেশে তাপ বর্জনের সময় এনট্রপির পরিবর্তন ডিএস সমান সমান মাইনাস ডিকিউ বাই টি। তো কিউ এইচ এ কতখানি তাপ ছাড়ছিল, মাইনাস 372.92, আর 30°C মানে হচ্ছে 373। দাঁড়াও, 0° থেকে 336, দাঁড়াও আমি সব আরেকবার হিসাব নিকাশ চেক করি একটু। সবই ঠিক আছে, এখানে আমি কি মনে করে যে 373 লিখছিলাম আল্লাহ জানে। এখানে তো আমাদের একটা হচ্ছে 273 আর একটা 303, এই যে একটা তো 30°C মানে কত, 303 কেলভিন, আর এটা হচ্ছে 273 কেলভিন, তাই না? তো তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে 372 কেন হবে, এখানে হবে হচ্ছে 372, ঠিক আছে, 372.92 ডিভাইডেড বাই হবে 303। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, রেফ্রিজারেটরটা প্রত্যাগামী কিনা বলে না, বলছে তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হবে কিনা। তো সেই কারণে আমাদেরকে এই যে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপ গ্রহণের সময় এনট্রপির পরিবর্তন, এটা না, এটা হচ্ছে আমাদেরকে পুরাটাই আবার করে দিচ্ছি। তাও এখানে যেটা হবে যে তাপ উৎস থেকে তাপ গ্রহণের সময় এনট্রপির চেঞ্জ ডেল্টা এস 1 সমান সমান হচ্ছে ডিকিউএইচ ডিভাইডেড বাই টিএইচ। তো আমাদের টিএইচ কত, মানে উপরের ওটা টেম্পারেচার ছিল 30°C, তাহলে 303, আর কিউএইচ এর মান বের করলাম হচ্ছে 372.92, এটা হবে প্লাস। আর তাপ গ্রাহকে তাপ বর্জনের সময়
এন্ট্রপির যে চেঞ্জ ডেল্টা S2 সমান সমান হবে DQC ডিভাইডেড বাই TC, এটা মাইনাস হবে কারণ তাপ ওখানে আমরা বর্জন করছি, এখানে আমরা বর্জন করছি। QC কত ছিল? 336 মাইনাস হবে ডিভাইডেড বাই TC মানে হচ্ছে 273, 0 কেলভিনে ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল। তাহলে দেখো দুইটা হিসাব করে, উপরে হচ্ছে 372.92 বাই 303, এটা আসে 1.23.07, আর এখানে কত আসে 376 থেকে 273, দেখো 376 বাই 273, 336 বাই 273, এটা আসে 1.23, সেম অনুপাত আসে, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তার মানে এন্ট্রপির যে পরিবর্তনটা সেটা হচ্ছে নেট পরিবর্তন 0 হচ্ছে, তাহলে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো পরের প্রবলেমে যাই। কি বললো দেখো, চিত্রে পিভি এর লেখচিত্র দেওয়া আছে। পিভি লেখচিত্র দ্বারা একটি চক্রীয় প্রক্রিয়া দেখানো আছে। এই বিন্দুতে তাপমাত্রা বলে দিছে 300 কেলভিন, এখানকার তাপমাত্রা বলে দিছে 300 কেলভিন। ওকে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, ওকে দেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে এত, তার মানে এটা কি দেওয়া? এটা হচ্ছে সিভি দেওয়া, এটা হচ্ছে গিয়ে সিভি দেওয়া। মোল সংখ্যা দেওয়া আছে 1.6, গামার মান দেওয়া আছে 1 atm সমান দেওয়া আছে। এখন বলছে এবি পথে কৃত কাজের মান নির্ণয় করো। সবার আগে দেখতে হবে এবি যে প্রক্রিয়াটা সেটা আসলে কি প্রক্রিয়া। খেয়াল করো, এটা বুঝতে হলে আমাকে দেখতে হবে এখানে যে এ বিন্দুর যে ভলিউম 20 আর প্রেসার হচ্ছে 2টা গুণ দাও, পিভি হচ্ছে 40। এই পয়েন্ট বি দেখো, এখানেও কিন্তু 10 আর এটা হচ্ছে 4, 40। তাই অন্য কিছু যেহেতু বলা নাই, কিন্তু আবার প্রক্রিয়া শুরু এবং শেষে পিভির গুণফল সেম হচ্ছে, তাহলে আমরা এখানে ধরে নিব এবি যে প্রক্রিয়াটা সেটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এবি যে প্রক্রিয়াটা এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়াতে টেম্পারেচার সেম থাকবে, তাহলে কৃত যে কাজ সেটা সমান সমান হবে nRT ln V final বাই V initial। এখন দেখো চক্রটার দিক খেয়াল করো, V final হচ্ছে 10, V initial হচ্ছে 20, n এর মান ছিল 1.6, আর হচ্ছে 8.314, আর হচ্ছে nRT হবে, সরি nRT আছে তো পরে, nRT আছে তো এখানে, nRT ln এত। তাহলে W সমান সমান n মানে হচ্ছে 1.6 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার, ভাই কত? টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল মানে হচ্ছে 10/20। এখান থেকে W এর মানটা পেয়ে যাব, সহজ সিম্পল, কোনো সমস্যা নেই। পরেরটা কি বলছে, উদ্দীপকের চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা। উদ্দীপকের চক্রীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে কিনা। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আসো এবি প্রক্রিয়ার এন্ট্রপিটা আমরা হিসাব করি। এবি প্রক্রিয়াতে এন্ট্রপির চেঞ্জ ডেল্টা S1, এটা সমান সমান কি হবে? ডিকিউ বাই টি। আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়াতে ডিকিউ মানে হচ্ছে ডিডব্লিউ এর সমান। তো ডিডব্লিউ মানে কত দেখলাম? nRT ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই টি, তাহলে আসে nR ln ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল। তাহলে ভাই ডেল্টা S1 সমান সমান হচ্ছে 1.6 ইন্টু 8.314 লন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল মানে 10/20, এটা গেল ডেল্টা S1। আচ্ছা, এবার আমরা বের করি বিসি প্রক্রিয়ায় এন্ট্রপির চেঞ্জ কত হয়। বিসি প্রক্রিয়ায় এন্ট্রপির চেঞ্জ কত হয়? ডেল্টা S2। এটা একটা সম আয়তনিক প্রক্রিয়া। সম আয়তনিক প্রক্রিয়াতে যে ডিকিউটা গৃহীত হয়, এখানে কিন্তু টেম্পারেচারটা আবার ডিফারেন্ট হয়ে যাবে, আচ্ছা, টেম্পারেচারটা বের করছি। ইয়া কত? ডিকিউ যেটা, সেই ডিকিউটা কত? ডিকিউ হচ্ছে এনসিভিডিটি ডিভাইডেড বাই টি। তো আমরা যদি এটাকে DS2 হিসাব করি, তাহলে ডেল্টা S2 যেটা, এটা সমান সমান হবে NCV ln টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, মানে এটাকে ইন্টিগ্রেট করলে ডিটি বাই টি করলে টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। n এর মান 1.6, সিভি কত? সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে, অর্থাৎ 20.78 দেওয়া আছে, ইনটু হচ্ছে টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। তো ভাই টি ফাইনালটা বের করতে হবে কত, এটা জানি না। টি ইনিশিয়াল যেটা, সেটা হচ্ছে আমাদের ওই যে 300 যেটা ছিল না, ওইটাই হবে, কারণ এইটাই তো সেই বি পয়েন্টটা।
এখানে আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্ট দুইটা টেম্পারেচার সেম, তাহলে 300 হবে। তাহলে টি ফাইনাল বের করতে হবে। এখন টি ফাইনাল কিভাবে আমরা বের করব দেখো, যে সি বিন্দুর কথা যদি তাকাও, সি বিন্দুতে যদি আমি পিভি সমান এনআরটি ইউজ করি তাহলে কিন্তু টি পেয়ে যাব। যেমন পি কত, পি হচ্ছে 5.28 ইন্টু আমাদের ভলিউম কত লিটার বলছে, 10 লিটার বলছে, সমান সমান এন মানে 1.6, আর মানে 0.0282 ইন্টু টি কত সেটা কেলভিনে বের হবে। তাহলে এখান থেকে যদি হিসাব করি 5.28 ইন্টু 10 ডিভাইডেড বাই 1.6 যে 0.082, এটা আসে হচ্ছে 402 কেলভিন। টি এর মান আসে 402 কেলভিন। তাহলে এখানে সুন্দর মতন টি ফাইনালের জায়গায় 402 বসাই দিব। 1.6 ইন্টু 20.78 ইন্টু 402 ডিভাইডেড বাই 300। সুন্দর প্রশ্ন এটা, মানে ভদ্র প্রশ্ন। আচ্ছা, এখানে লন আছে, ইন্টু 20.78 ইন্টু 1.6, এটা আসে 9.76। এখানে লন দেওয়ার পরে এটা আসে, এখানে লন হবে, ঠিক আছে। তাহলে 9.76 জুল পার কেলভিন হয়। আর আগেরটায় কত হয়, লন হাফ ইন্টু 8.314 ইন্টু 1.6, এটা আসে হচ্ছে -9.22 জুল পার কেলভিন হয়। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন, আর এই যে সি থেকে এ যেটা, এটা আসলে কি প্রক্রিয়া সেটা আমাকে এখন দেখতে হবে। এটা কি প্রক্রিয়া সেটা দেখতে হবে। এখন সেটার জন্য আমরা দেখব যে পিভি টু দি পাওয়ার গামা কি দুই পাশে সমান হয় কিনা। যদি সমান হয়, কারণ গামার মান দেওয়া আছে 1.4, যদি সমান হয় তাহলে বুঝবো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তো আমাদের কোনো এন্ট্রপির চেঞ্জ হয় না। তাহলে টোটাল এন্ট্রপির চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের এই DS1 আর DS2 করে যা হবে সেটাই। তাহলে দেখো P1 V1 টু দি পাওয়ার গামা, এটা একটু যদি দেখি তাহলে ভাই এখানে আমাদের প্রথমে সি বিন্দুতে প্রেসার হচ্ছে 5.28 ইন্টু ভলিউম হচ্ছে 10 টু দি পাওয়ার গামা মানে কত, গামা 1.4। এটা হচ্ছে যত আসে, আমি পরে আবার দেখতে চাই যে এ বিন্দুতে যে প্রেসার ছিল 2 এবং যে ভলিউম ছিল 20, এটা হচ্ছে টু দি পাওয়ার 1.4। দেখা যাক দুইটার ভ্যালু সেম আসে কিনা। 5.28 ইন্টু 10 টু দি পাওয়ার 1.4, এটা আসে হচ্ছে 132.63। আর এইখানে আসবে কত, এইখানে আসে হচ্ছে আমাদের 20 টু দি পাওয়ার 1.4 ইন্টু 2, এটা আসে 132.57। তো আমরা প্রায় এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে ডিএসটা 0 হয়ে যায়। কিন্তু এইখানে আমরা যেটা দেখলাম, যদি আমার হিসাব নিকাশ সব ঠিকঠাক থাকে তাহলে এখানে হচ্ছে তোমার 9.22 আর 9.76, এটা আরেকবার একটু ক্যালকুলেট করে দেখো যে দুইটা কি আসলে সেম হয় কিনা। যদি কাছাকাছি হয়ে যায় তাহলে বলে দিবা যে এন্ট্রপির পরিবর্তনটা তাহলে 0 হচ্ছে, ঠিক আছে। কারণ এখানে প্রায় কাছাকাছি, মানে 9.22 তো আমাদের এখানে হয়তো 8.314 না ধরে 8.3 ধরতে হতো। এখানে 402 যখন ধরছি তখন এই যে এখানে 0.082, এখানে কিছু ভ্যালু ট্যালু নাই। সবকিছু মিলাই এটা কাছাকাছি একটা ভ্যালু কিন্তু দেওয়ার কথা। ওকে ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো দেখো, এখানে বলছে কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রায় উৎস থেকে 1250 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 700 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহক উভয়েরই তাপশক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% পরিবর্তন করা সম্ভব। বলছে প্রথমে তাপগ্রাহকের তাপমাত্রা, যেহেতু একটা কার্নো ইঞ্জিনের কথা বলছে তাহলে এখানে ভাই কোনো ঝামেলা নাই। কার্নো ইঞ্জিনের কথা যেহেতু এখানে বলছে, তাহলে গ নাম্বারে আমরা যেটা পাবো, কি পাবো, গ নাম্বারে আমরা যেটা পাবো যে QC বাই QH সমান সমান TC বাই TH। ওকে, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে, অর্থাৎ TC এর ভ্যালু কত এটা বের করতে হবে। তার মানে QC বাই QH ইন্টু TH। ওকে, তাহলে ভাই QC মানে কত, QC মানে হচ্ছে তাপ উৎস থেকে আচ্ছা
তাপগ্রাহকের তাপমাত্রা টিসি তে বের করতে বলছে, তাহলে তাপমাত্রায় উৎস থেকে, তাহলে এটা হচ্ছে 500 কেলভিন। ওকে, আর তাপ গ্রহণ করে হচ্ছে 1250 আর বর্জন করে হচ্ছে 700। তাহলে বস এখান থেকে বের করতে হবে যে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা কত, 700/1250 ইন্টু 500, এটা হচ্ছে 280 কেলভিন। 280 কেলভিন এটা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। এরপরে আবার বলল, কি বলল, এরপরে আবার বলল যে উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত তথ্যটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমাদের বলছে ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহক উভয়েরই তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। দেখো আগে দেখি যে এখন বর্তমানে দক্ষতা কত, এটা সমান সমান 1 মাইনাস টিসি বাই টিএইচ। তো সেটা কত হচ্ছে 1 মাইনাস টিসি মানে হচ্ছে 280 আর টিএইচ মানে হচ্ছে 500। তাহলে আমরা এখান থেকে ইটার ভ্যালু বের করতে পারবো। ইটা সমান সমান 280/500, 1 মাইনাস এটা করলে আসে 0.44, 0.44 আসে। আমরা যদি 20% বৃদ্ধি করতে চাই, 20% বৃদ্ধি করতে চাইলে ইটা ফাইনালটা হবে হচ্ছে 0.44 প্লাস 0.2 সমান সমান 0.64, 0.64। তাহলে বলছে যে যদি 0.64 করতে চাই, সেই ক্ষেত্রে দেখো দুই ভাবে কিন্তু আমরা চেঞ্জটা করতে পারি। যেহেতু তাপশক্তির পরিবর্তনের কথা বলছে, তাহলে আমরা যদি এখানে 0.64 নিয়ে আসি, তাহলে ভাই 1 মাইনাস কিউসি বাই কিউএইচ, আগেরটা থেকে আমরা একটু আগেই যেটা দেখলাম না যে কিউএইচ এর যে ভ্যালুটা, আমরা চাইলে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলছিলাম যে হয় উৎসের তাপমাত্রা বাড়াতে পারি অথবা গ্রাহকের তাপমাত্রা কমাতে পারি। আর এক্ষেত্রে আমাদের তাপ যেটা আছে কিউসি কিউএইচ, সেই কিউএইচ এর পরিমাণ মনে করো আমি কিছু পরিমাণ বৃদ্ধি করব, এভাবে করে আমি পরিবর্তন করে 0.64 বানাতে পারি, অথবা কিউসিটা কিছু পরিমাণ কমায় নিয়ে তারপরে কিন্তু করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমি এক্স পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাপগ্রাহকের তাপশক্তি যদি এক্স পরিমাণ, তাপগ্রাহক না তাপ উৎসে যদি আমি এক্স পরিমাণ তাপশক্তি নিয়ে আসি, তাহলে কতটুকু নিয়ে আসলে আমাদের এফিসিয়েন্সি 0.64 হবে সেটা আগে বের করব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 1 মাইনাস 0.64, 0.36, তাহলে কিউসি বাই কিউএইচ প্লাস এক্স, এটা সমান সমান হচ্ছে 0.36। ওকে, কিউসি মানে কত, কিউসি মানে কত, কিউসি মানে হচ্ছে 700, 700, আর এটা নিচে ছিল 1250। তাহলে 1250-এর সাথে এক্স যোগ করি, 700 বাই অ্যান্সার মাইনাস 1250। তাহলে দেখো এক্স এর মান একটা আসে 694.44 জুল। অর্থাৎ উৎসে যদি তাপশক্তি এতখানি বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের ইয়া হবে, এফিসিয়েন্সি 20% বাড়ানো সম্ভব। এবার দেখি যে তাপ গ্রাহকে কি হবে যদি 20% বৃদ্ধি করতে চাই, 20% বৃদ্ধি করতে চাইলে গ্রাহকে কি পরিমাণ কমাতে হবে সেটা একটু দেখি, সেইটা একটু দেখি যে মাইনাস এক্স পরিমাণ মনে করলাম কমাতে হবে, কারণ এটা কমালে পুরাটার ভ্যালু কমে যাবে, 1 মাইনাস কম মানে বেশি। তাহলে এখান থেকে আসছে আবার 0.36 সমান সমান কিউসি মাইনাস এক্স ডিভাইডেড বাই কিউএইচ। কিউএইচ মানে হচ্ছে 1250 আর কিউসি মানে হচ্ছে 700, 700 থেকে এক্স বাদ দিতে হবে। 1250-এর সাথে 0.36 গুণ করলাম, 700 থেকে বাদ দিলাম, আরে 1250 ইন্টু 0.36, 700 থেকে বাদ দিলাম, এক্স এর মান আসছে 250। তাহলে ভাই দুই ভাবে তাপশক্তির পরিবর্তন করে আমরা ইঞ্জিনটার দক্ষতা বৃদ্ধি করতে পারি। একটা হচ্ছে যে তাপ গ্রাহকে এতখানি তাপশক্তি যদি আমি কম দেই বা কম ছাড়া হয়, তাহলে দক্ষতা এত বৃদ্ধি পাবে, অথবা তাপ উৎস থেকে যদি এতখানি তাপশক্তি বেশি গ্রহণ করা হয়, তাহলে দক্ষতা 0.64 হবে। কি বলছে এখানে
যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। এতে বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এত এবং পানির তাপ এত। বলতে বরফখণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। তাহলে দেখো mgh যেটা হয়েছে সেটার পুরোটা বিভব শক্তির কত পার্সেন্ট তাপে পরিণত হয়েছে? 55% নাকি তাপে পরিণত হয়েছে। তার মানে 55/100 এইটুকু দিয়ে হচ্ছে তাপে পরিণত হয়েছে। তো 0.07 কেজি ভরের যে ইয়াটা আছে সে হচ্ছে আহ তাপে রূপান্তরিত হলো। এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। তাহলে সমস্ত বরফ মানে এত কেজি ভরের বরফকে গলানোর জন্য যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে m ইন্টু LF। তাহলে LF এর মান কত? 336 তিনটা জিরো। এটা হচ্ছে ওই যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এই যে এটা যেটা সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমাদের এই ভর আর ভর কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইচ এর ভ্যালু কত বের করতে পারবো? এইচ এর ভ্যালুটা কত বের করতে পারবো? তাহলে কত হয়? এখান থেকে আসে হচ্ছে 336 তিনটা জিরো ইন্টু 100/55/9.8। ওকে, তাহলে আসে হচ্ছে 62,337 337.66 মিটার। তাহলে কি আসলো দেখো, যে হচ্ছে 336 তিনটা জিরো ডিভাইডেড বাই 55/9.8 ইন্টু 100। রাইট, তাহলে আমরা বলতে পারি যে 62 কিলোমিটার, 62.34 কিলোমিটার এত উচ্চতা হচ্ছে থেকে বরফটাকে ফেলা হয়েছিল। এরপরে বললো বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে? পরিবেশ রিলেটেড কথা আসলেই এন্ট্রপি, পরিবেশ রিলেটেড কথা আসলেই এন্ট্রপি। তাহলে ঘ নাম্বার প্রশ্নে আমরা দেখব যে এন্ট্রপির যে চেঞ্জ, বরফ যখন গলে যায় তখন আমাদের এন্ট্রপির চেঞ্জ কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল যেহেতু বরফটা, তাহলে প্রথম ক্ষেত্রে যে এন্ট্রপির পরিবর্তনটা হবে সেটা হবে হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডেল্টা কিউ এর মান কত ছিল? 0.07 কেজি ইন্টু বরফ গলার জন্য আপেক্ষিক সুপ্ততাপ যেটা সেটা লিখলাম, ডিভাইডেড বাই টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচার কত ছিল? 273। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে হচ্ছে যেহেতু বরফটা জাস্ট গলে গেছে, মানে 0 ডিগ্রি বরফ কিন্তু এখন 0 ডিগ্রির ইয়াতেই আছে, 0 ডিগ্রির পানিতে আছে। এর পরের বার কি হলো, এন্ট্রপিটা হচ্ছে আমরা পরের বারের জন্য কি করি, ms লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, এভাবে করে তো এন্ট্রপি বের করি। m কত? m হচ্ছে 0.07, s মানে হচ্ছে 4200 ইন্টু লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, টি ফাইনাল মানে হচ্ছে 278 ডিভাইডেড বাই 273। তাহলে এই ক্ষেত্রে কোনটার আমাদের ডেল্টা এস এর মান বেশি এটাই আসলে বের করা লাগবে। 278/273 লন অ্যান্সার ইন্টু 4200 ইন্টু 0.07, এটা আসে হচ্ছে 5.34 জুল পার কেলভিন। আর এটা কত আসে? 0.07 ইন্টু 336 তিনটা জিরো ডিভাইডেড বাই 273, এটা আসে 86, এটা আসে 86.15 জুল পার কেলভিন। তাহলে ক্লিয়ারলি এখানে হচ্ছে এই বরফ গলার ক্ষেত্রে পরিবেশের উপরে প্রভাবটা বেশি পড়বে টেম্পারেচার বৃদ্ধির থেকেও। ওকে, সো আশা করি প্রবলেমগুলো বুঝতে পেরেছো। দেখা হবে ইনশাল্লাহ স্থির তরিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।